কত টাকা পেয়েছো আমার দাদুর কাছ থেকে এই বিয়েটা করার জন্য? লজ্জা করে না তোমার? ফুল দিয়ে সাজানো বিশাল খাটটার সামনে দাঁড়িয়ে থাকা স্নেহার কণ্ঠে তীব্র ঘৃণা আর বরফ একসঙ্গে ঝরে পড়ছিল। তার সামনেই সাধারণ একটা শেরওয়ানি পরে স্থির দাঁড়িয়েছিল আরিয়ান, যার মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন সে কোনো পাথরের মূর্তি। স্নেহা তাচ্ছিল্যের হাসি হেসে এগিয়ে এলো। কি হলো, কথা বলছো না কেন? টাকার অঙ্কটা কি এতটাই বড় যে মুখে বলতেও লজ্জা লাগছে? নাকি চৌধুরী বাড়ির নাম শুনে মাথা ঘুরে গেছে? কি ভেবেছিলে হ্যাঁ? বড়লোকের মেয়ে বিয়ে করে পায়ের উপর পা তুলে বাকি জীবনটা কাটিয়ে দেবে? সে গুড়ে বালি। আরিয়ান শান্ত গভীর চোখে স্নেহার দিকে তাকালো। স্নেহা আবারও প্রায় চিৎকার করে উঠল। খবরদার আমার ছায়ার কাছেও আসবে না। এই বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছুই না। আমার দাদুর জীবনের সবচেয়ে বড় ভুল, কিন্তু এর বোঝা আমি সারা জীবন বইব না। স্ত্রীর অধিকার তুমি কোনো দিন পাবে না, এটা মাথায় ঢুকিয়ে নাও। অবশেষে আরিয়ান মুখ খুলল। তার গলাটা ছিল শান্ত, কিন্তু প্রতিটি শব্দ যেন একটা অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। ভালোবাসা তো টাকায় মাপা যায় না স্নেহা। কথাটা শোনার সাথে সাথে স্নেহা এমনভাবে অট্টহাসিতে ফেটে পড়ল, যেন সে জীবনের সবচেয়ে হাস্যকর কৌতুকটা শুনেছে। ভালোবাসা? তুমি? তোমার মতো একজন সুযোগ সন্ধানী লোভী মানুষ ভালোবাসা শব্দটা মুখে আনার সাহস পেল কোথা থেকে? ভালোবাসা কী জিনিস সেটা বোঝার মতো যোগ্যতা তোমার কাছে আছে বলে আমার মনে হয় না। আরিয়ান ধীর পায়ে এক কদম এগিয়ে এলো। স্নেহার সাথে সাথে দুই পা পিছিয়ে গিয়ে সতর্কতার ভঙ্গিতে আঙুল উঁচিয়ে ধরল। একদম এগোবে না, আমি তোমার মুখও দেখতে চাই না। তোমাকে দেখলেই আমার গা চলে যায়। কিন্তু আমি তো দেখতে চাই। বিয়ের পরে জামাই তার বউয়ের মুখ দেখব, তারে একটু ছুঁয়ে দেখব, এটা তো নিয়ম। নাকি আপনাকে চৌধুরী বাড়ির নিয়ম কারণ একটু ভিন্ন? আমাদের নিয়ম বোঝার মতো জ্ঞান তোমার হবে না। আমার বন্ধুরা, আমার সোসাইটি, মানুষজন যখন জানবে স্নেহা চৌধুরী তোমার মতো একজন পরিচয়হীন স্ট্যাটাসহীন ছেলেকে বিয়ে করেছে, তখন আমার সম্মানটা কোথায় যাবে একবার ভেবে দেখেছো? আমার বাবার তৈরি করা এই চৌধুরী গ্রুপের সম্মান, আমার নিজের সম্মান, সব তুমি এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিয়েছো। সম্মান তো আর কাচের বাসন না স্নেহা, যে সম্মানে আঘাতে ভাঙ্গা যাইব। আর পরিচয়, আমার তো একটাই পরিচয়, আমি তোমার জামাই। স্নেহা আবারও ব্যঙ্গের হাসি হাসল। স্বামী? হ্যাঁ, কাগজে কলমে তাই, কিন্তু আমার মনে তোমার জন্য এক ফোঁটাও জায়গা নেই। আছে শুধু ঘৃণা আর করুণা। তুমি আমার জীবনের সবচেয়ে বড় বোঝা, আপদ। এখন যাও, আমার চোখের সামনে থেকে দূর হও। ওই সোফাটা তো দেখতেই পাচ্ছ, ওখানে তোমার শোয়ার জায়গা। খবরদার আমার এই খাটের দিকে নজরও দিবে না। আরিয়ান একবার ফুল দিয়ে সাজানো বিশাল গেটটার দিকে, তারপর ঘরের কোনায় রাখা দামি সোফাটার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে সামান্য একটু হাসির রেখা দেখা দিয়েই আবারও মিলিয়ে গেল। ঘুম তো চোখে আইলি হইল স্নেহা, সেটা খাটেও হইতে পারে, সোফাতেও হইতে পারে। তুমি বরং বিশ্রাম লও, শাড়ি গয়না বদলাইয়া একটু আরাম করো। অনেক দখল গেছে তোমার উপর দিয়ে। আরিয়ান আর একটিও বাড়তি কথা না বলে সোফার দিকে এগিয়ে গেল। তার এই শান্ত নির্বিকার আত্মসমর্পণ স্নেহাকে ভেতর থেকে আরও বেশি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিল। সে চেয়েছিল আরিয়ান প্রতিবাদ করুক, ঝগড়া করুক, নিজের আত্মসম্মানের জন্য লড়ুক, কিন্তু তার এই শীতল নীরবতা স্নেহাকে নিজের কাছেই পরাজিত অসহায় প্রমাণ করেছিল। স্নেহার রাগে গজরাতে গজরাতে ভারী গয়নাগুলো খুলতে শুরু করলো। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে যখন সে বের হলো, তখন দেখলো আরিয়ান শেরওয়ানিটা খুব যত্ন করে খুলে একটা চেয়ারে ভাঁজ করে রেখেছে এবং সোফাতে দেয়ালের দিকে মুখ ফিরে নিঃশব্দে শুয়ে পড়েছে। স্নেহা বাসর ঘরের দামি খাটের নরম বিছানায় শরীরটা এলিয়ে দিল, কিন্তু তার চোখে ঘুম ছিল না। তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এই লোকটা কি সত্যি এতটাই সহজ সরল আর নিরহ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? আমার দাদু আহমেদ চৌধুরী, যিনি জহুরির মতো মানুষ চিনতে পারেন, তিনি কি এমন দেখলেন এই ছেলের মধ্যে যে নিজের একমাত্র নাতনির জীবনটা তার হাতে তুলে দিলেন?
এই প্রশ্নগুলো বিষাক্ত সাপের মতো তার সমস্ত চেতনা জুড়ে ছোবল মারতে লাগলো। এক অসহনীয় রাতের সূচনা করে। ভোরের প্রথম নরম আলো যখন গুলশানের চৌধুরী বাড়ির বিশাল জানালা ভেদ করে ভেতরে প্রবেশ করলো, তখন সোফায় শুয়ে থাকা আরিয়ানের ঘুম ভেঙে গেল। সে উঠে বসলো এবং ঘরের চারপাশে একবার তাকালো। স্নেহা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। কিছুক্ষণ পরেই দরজায় জোরে জোরে ধাক্কার শব্দ হলো। স্নেহা, এই স্নেহা, দরজা খোল। সকাল 10টা বাজে, এখনো ঘুমাচ্ছিস? এটা স্নেহার মা, মিসেস আফরোজা চৌধুরী গলা। সাথে ছিল তার ভাই রহিম শেখ। স্নেহা ধর্মরিয়ে বিছানায় উঠে বসলো এবং চরম বিরক্ত মুখে দরজাটা খুলল। আফরোজা এবং রহিম ঝড়ের বেগে ঘরে ঢুকেই আরিয়ানকে সোফায় বসা দেখে থমকে গেলেন। আফরোজা অবাক হয়ে প্রশ্ন করলেন, এ কি, জামাই সোফাই কেন? তোরা কি আলাদা ছিলি নাকি রাতে? রহিম শেখের মুখে ফুটল ক্রূর বিদ্রুপের হাসি। আরে আপা, যার যোগ্যতা যেখানে সে তো সেইখানেই থাকবো। খাটে শোয়ার অকাত কি ওর আছে নাকি? এই যে শোনো মিয়া, এই বাড়িতে থাকতে হইলে কিছু নিয়ম কানুন তো মানতে হইব। আরিয়ান উঠে দাঁড়িয়ে বিনীতভাবে সালাম দিল। আসসালামু আলাইকুম। আফরোজা সালামের উত্তর না দিয়ে কঠিন চোখে তার দিকে তাকালেন। বড়লোকের মাইয়া বিয়ে করছো, খুব তো ফুর্তি, কিন্তু আমাদের বাড়ির নিয়ম কানুন কিছু জানো? এখানে সূর্য ওঠার সাথে সাথে সবাই কামে লাইগা পড়ে। জি মা, আমি তো সকালে উঠছি। শুধু উঠলেই হইব? সারাদিন বৈশা বৈশা খাইবা নাকি? রহিম শেখ এগিয়ে এসে আরিয়ানের কাঁধে একটা তাচ্ছিলের ধাক্কা দিয়ে বলল, যাও নিচে যাও, গ্যারেজের পাশ থেকে ঝাড়ু নিয়ে আসো। পুরা বাড়ির ধুলো পরিষ্কার করবা, তারপর বাগানের সব শুকনা পাতা ঝাড়ু দিবা। তোমার যোগ্যতা তো এইটুকুই, আমাদের বাড়ির কাজের লোকটাও তোমার থেকে ভালো জীবন কাটায়। আরিয়ান এবার অসহায় চোখে স্নেহার দিকে তাকালো। স্নেহা অন্যদিকে মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল, যেন সে এই ঘরের বাসিন্দা নয়, একজন দর্শক মাত্র। আরিয়ান বিনীতভাবে বলল, অবশ্যই, কইলেন না, আর কি করতে হইব? তার এই শান্ত সম্মতি রহিম শেখকে যেন আরও উস্কে দিল। আপা, দেখছো ছেলের বিনয়? আসলে তো পেটের মধ্যে লোভের আগুন দাও দাও করে জ্বলতেছে। ওর নজর তো খালি স্নেহার টাকা আর এই চৌধুরী বাড়ির সম্পত্তির দিকে। স্নেহা হঠাৎ করে বাঘিনীর মতো গর্জে উঠল। তার কণ্ঠস্বর ছিল বরফের মতো শীতল। চুপ করো মামা। ও কি করবে আর কি করবে না সেটা আমি ঠিক করব। ও আমার স্বামী, চৌধুরী বাড়ির কাজের লোক নয় যে তুমি যা ইচ্ছা তাই বলবে। আফরোজা আর রহিম দুজনেই স্নেহার এই রূপে অবাক হলেন। তুই তুই ওর পক্ষ নিচ্ছিস স্নেহা? পক্ষ নিচ্ছি না, ফ্যাক্টটা বলছি। ও আমার সাথে অফিসে যাবে। আজ থেকে ও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এই কথা শুনে রহিম শেখ হো হো করে অট্টহাসিতে ফেটে পড়লেন। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? বাহ, সাবাস ভাগ্নি সাবাস। একেবারে সঠিক কাম খুঁজে বের করছো সোরলাইগা। ফাইল টানা, কফি বানানো, আমার জুতাটা পরিষ্কার করে দেওয়া, এইগুলোই তো ওর মতো ছেলের কাম। আরিয়ানের মুখে কোনো ভাবান্তর হলো না। সে শুধু অপলক দৃষ্টিতে স্নেহার দিকেই তাকিয়েছিল। তার চোখে ছিল এক অজানা ভাষা, যা পড়ার ক্ষমতা হয়তো এই মুহূর্তে স্নেহার ছিল না। স্নেহা মনে মনে ভাবে, এই অপমানটা আগের রাতের অপমান চেয়েও গভীর, আরও যন্ত্রণাদায়ক। বাড়িতে চাকরের কাজ করার চেয়েও অফিসে শত শত সহকর্মীর সামনে অপমান করাটা আরও বেশি কঠিন। তার জন্যই এই কঠিন পথটা বেছে নিয়েছি। মিস্টার আরিয়ান, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে, সেটা আমার নিজের হাতেই দিব। সকালের নাস্তার টেবিলে পরিবেশটা ছিল একটা শীতল যুদ্ধের ময়দানের মতো। চৌধুরী গ্রুপের কর্ণধার অসুস্থ আহমেদ চৌধুরী নিজের ঘরেই নাস্তা করছিলেন। ডাইনিং টেবিলে স্নেহা, তার মা, মামা আর আরিয়ান বসেছিল। রহিম শেখ ডেলিভারিটলি আরিয়ানের দিকে তাকিয়ে বললেন, কে মিয়া জামাই, খাবার কি মুখে রুজতেছে নাকি এইসব খাবার আগে কোনোদিন চোখেও দেখো নাই, তাই কেমনি খাইতে হয় বুঝতেছো না? আরিয়ান শান্তভাবে স্যুপের বাটি থেকে এক চামচ স্যুপ মুখে দিয়ে খুব স্বাভাবিকভাবেই বলল, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে মামা। তবে লবণটা মনে হয় এক চিমটি কম হইলে আরও বেশি মজা লাগতো। এ কথা আফরোজার মুখটা কালো হয়ে গেল, কারণ রান্নাটা আজ তার নিজের তত্ত্বাবধানেই হয়েছে। কি, বাড়িতে পা রাখতে না রাখতেই রান্নার ভুল ধরতে শুরু করেছো? তোমার সাহস তো কম না। আমি তো ভুল ধরতেছি না মা, আমি শুধু আমার মতামত জানাইলাম। আপনি মুরব্বী মানুষ, আপনার লাইগা তো কম লবণই বেশি স্বাস্থ্যকর।
তাই না? এই কথাটি সে এমনভাবে বলল এবং মা শব্দটি এমনভাবে উচ্চারণ করলো যে এর মধ্যে এক ধরনের যত্ন লুকিয়েছিল, যা স্নেহাকেও অজান্তে কিছুটা অবাক করলো। ঠিক সেই মুহূর্তে পাশের বিশাল ড্রয়িং রুম থেকেই রহিম শেখের বিরক্ত গলা শোনা গেল। ধ্যাত তেরি, এই ভাঙা রেকর্ডটা আর ঠিক হইল না। লাখ টাকার যন্ত্র পুইরা পুইরা জং ধরব। ড্রয়িং রুমের একটি অত্যন্ত দামি ভিনটেজ জার্মান মিউজিক সিস্টেম ছিল, যা স্নেহার মরহুম বাবার খুব পছন্দের ছিল। বেশ কিছুদিন ধরেই এটি অকেজো হয়ে পড়ে আছে। দেশের সেরা টেকনিশিয়ানও হাল ছেড়ে দিয়েছেন। রহিম শেখ বিড়বিড় করে বলছিলেন, মিস্টার গোমেজ কইল জার্মানি থেকে পার্টস আনতে হইব। আইতে আইতে আরো 3 মাস, সব মেলায়া লাখ টাকার ধাক্কা। আরিয়ান নাস্তা শেষ করে নিঃশব্দে উঠে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। সে প্রথমে কয়েক মুহূর্ত বিশাল যন্ত্রটার দিকে তাকিয়ে রইল। তারপর সেটা চারপাশে একবার ঘুরে দেখলো এবং পেছনে ঝুঁকে কি যেন খুঁতখাত করতে লাগলো। রহিম শেখ ব্যঙ্গ করেই বললেন, কে মিয়া, এখন আবার মেকানিক সাজার শখ জাগলো নাকি? যেটা দেশের সেরা টেকনিশিয়ান পারলো না সেটা তুমি করবা? যাও নিজের চরকায় তেল দাও গিয়া। আরিয়ান কোনো উত্তর দিল না, সে শুধু কাজের কাজ করে গেল। স্নেহা দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা দেখছিল। তার মনে হচ্ছিল আরিয়ান ইচ্ছা করে নিজেকে সবার সামনে হাস্যসম্পদ করে তুলছে। কিন্তু কয়েক মুহূর্ত পরে ঘটল এক অবিশ্বাস্য, অসম্ভব ঘটনা। বহু বছর ধরে নীরব থাকা পুরনো মিউজিক সিস্টেমটা থেকে হঠাৎ করে খুব মৃদু কিন্তু স্ফটিকের মতো স্পষ্ট সুর বেজে উঠল কিংবদন্তি শিল্পী মেহেদি হাসানের একটি ক্লাসিক গজল। পুরো বাড়িতে যেন পিনপতন নীরবতা নেমে এলো। আফরোজা আর রহিম শেখের চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেছে। এটা এটা কি করে সম্ভব? এটা তো সেরা টেকনিশিয়ানও পারে না, তুমি কি করে করলে? আরিন সোজা হয়ে দাঁড়িয়ে মুচকি হাসলো। তার কপালে জমে থাকা এক বিন্দু ঘাম সে হাতের উল্টো পিঠ দিয়ে মুছল। সে খুব সহজ এবং স্বাভাবিকভাবে উত্তর দিল, ইউটিউব থেকে আমা, আজকাল ইন্টারনেটে তো সবই পাওয়া যায়, খালি একটু ধৈর্য ধরে খোঁজার দরকার পড়ে। রহিম শেখের মুখটা দেখার মতো হয়েছিল। তিনি এটাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না। নিশ্চয়ই এটা একটা ফ্লড, এমনিতেই কোনোভাবে ঠিক হয়ে গেছে আর তুমি সেটার ক্রেডিট নিচ্ছ। চালাকি করার জায়গা পাও না। আরিয়ান তার এই অপমানেও কিছু বলল না, শুধু স্নিগ্ধভাবে হাসলো। সে সরাসরি স্নেহার দিকে তাকিয়ে খুব নরম গলায় জিজ্ঞেস করলো, আপনার পছন্দের কোনো গান চালামো ম্যাডাম? স্নেহা কোনো উত্তর না দিয়ে দ্রুত পায়ে সেখান থেকে নিজের ঘরের দিকে চলে গেল। তার বুকের ভেতরটা হাতুড়ির মতো পেটাচ্ছিল। না, এটা ফ্লুক হতে পারে না। আমি নিজ চোখে দেখেছি আরিয়ানকে কাজ করতে, কিন্তু কিভাবে একজন সাধারণ সহজ সরল খ্যাত পরিচয়হীন ছেলের পক্ষে এত দামি আর জটিল একটা জার্মান যন্ত্র ঠিক করা কিভাবে সম্ভব? এই প্রশ্নটা সাপের মতো তার মাথায় ঘুরপাক খেতে লাগলো এবং তার মনের অস্বস্তি আর দ্বিধাকে সহস্রগুণ বাড়িয়ে দিল। নিজের বিশাল সুসজ্জিত ঘরে এসে স্নেহা বিছানার উপর বসে পড়ল। তার মাথাটা যেন ফেটে যাচ্ছিল। একদিকে এই অপমানজনক বিয়ে নিয়ে তার তীব্র রাগ ও ঘৃণা, অন্যদিকে আরিয়ানের এই অবর্ণনীয় রহস্যময় আচরণ। লোকটা কি সত্যি একটা বোকা, নাকি বোকা সেজে সচতুরভাবে অভিনয় করে যাচ্ছে? সে যত ভাবছিল তার অস্বস্তি আর অস্থিরতা তত বাড়ছিল। সে সিদ্ধান্ত নিল, এই লোকটাকে এক মুহূর্তের জন্য চোখের আলো করা যাবে না। তাকে চোখে চোখ রেখে তাকে চোখে চোখ রাখতে হবে। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা, প্রতিটি নিঃশ্বাসের উপর নজর রাখতে হবে। আর এর চেয়ে সেরা উপায় হলো তাকে নিজের অধীনে নিজের চোখের সামনে রাখা। স্নেহা দ্রুত ঘর থেকে বেরিয়ে দেখলো আরিয়ান ড্রয়িং রুমের সোফায় বসে একটি পুরনো দিনের পত্রিকা পড়ছে। যেন কিছুক্ষণ আগে এই বাড়িতে কোনো অলৌকিক ঘটনা ঘটেইনি। তার মুখটা এতটাই শান্ত, এতটাই নির্বিকার। স্নেহার কণ্ঠস্বর ছিল বরফের মতো ঠান্ডা এবং ধারালো। এখানে বসে কি করছো? আরিয়ান পত্রিকা থেকে মুখ তুলে তাকালো। কিছু না, আপনার লাইকে অপেক্ষা করতেছিলাম। অফিসে যাওয়ানোর সময় তো হয়ে আসলো। আমার জন্য তোমার অপেক্ষা করতে হবে না। স্নেহা কর্তৃত্বের সুরে এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো। বাড়িতে আমার মা আর মামার কথা শুনে আর কাজ করে দিন কাটানোর চেয়ে আমার অফিসে চলো, অন্তত আমার চোখের সামনে থাকবে। আরিয়ান উঠে দাঁড়ালো। তার চোখে কোনো অভিযোগ ছিল না। আপনি যা করবেন তাই হইব। অফিসে যাওয়ার আগে আমার কিছু নিয়ম ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। প্রথমত, অফিসে তুমি আমার স্বামী নও, শুধুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট।
সংক্ষেপে বিয়ে। দ্বিতীয়ত, সবার সামনে এবং একা সব সময় আমাকে ম্যাডাম বলে ডাকবে। তৃতীয়ত, আমি যা বলবো কোনো প্রশ্ন না করে তাই করবে। আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার পারমিশন ছাড়া আমার কেবিনে ঢুকবে না বা আমার সাথে নিজে থেকে কথা বলার চেষ্টা করবে না। সব কিছু মাথায় ঢুকেছে? আরিয়ান অত্যন্ত মনোযোগ দিয়ে সবটা শুনল। তারপর তার ঠোঁটের কোণে সেই পরিচিত রহস্যময় হাসিটা আবারও ফুটে উঠল। সে নরম গলায় বলল, সবই বুঝছি ম্যাডাম, তো একটা নিয়ম কি আমি চুপ করতে পারি? স্নেহা বিরক্তিতে ভ্রু কুঁচকে তাকালো। কী নিয়ম? আপনি যখন খুব বেশি রাগ করে যান তখন আপনার নাকের ডগাটা একদম টটকা লাল হয়ে যায়, দেখতে অনেকটা পাকা টমেটোর মতো লাগে। আমি কি তখন আপনারে এক গ্লাস ঠান্ডা পানি এনে দেওয়ানোর অনুমতিটা পাইতে পারি? রাগ করা তো স্বাস্থ্যের লাগে মুঠো বালা না ম্যাডাম। স্নেহার মুখটা সাথে সাথে রাগে আর অপমানে লাল হয়ে গেল। এই লোকটা নির্লজ্জের মতো তার সাথে রসিকতা করছে, তার কথার উত্তর না দিয়ে তাকে নিয়ে মজা করছে। ফাজলামো করার জায়গা পাও না। আমি যা বলছি তাই হবে, এক পা বেশি এগোতে চেষ্টা করবে না। আরিয়ান হাসল, সেই হাসিতে যেন মুক্ত ঝরছিল। চেষ্টা তো করতেই পারি ম্যাডাম, চেষ্টা করতে তো আর দোষের কিছু নাই। সফল না হইলে মনে একটা শান্তি থাকবো যে চেষ্টা তো করছিলাম। গাড়িতে পাশাপাশি বসে অফিসে যাওয়ার দীর্ঘ সময়টুকুতে দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। স্নেহা জানালার বাইরে তাকিয়েছিল, কিন্তু তার সমস্ত মনোযোগ আর স্নায়ু সজাগ ছিল পাশে বসে থাকা আরিয়ানের দিকে। লোকটার শান্ত নিরুদ্বেগ উপস্থিতি তাকে অসহনীয় অস্বস্তিতে ফেলছিল, কিন্তু একই সাথে এক অবাক্ষণীয় কৌতূহল তৈরি করছিল তার মনের গভীরে। চৌধুরী গ্রুপের বিশাল আধুনিক কাচের অফিস বিল্ডিংয়ের সামনে গাড়ি থামতেই চারিদিকে একটা চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। সিকিউরিটি গার্ড থেকে শুরু করে রিসেপশনিস্ট সবাই স্নেহাকে সালাম জানাচ্ছিল আর চোখে তার পাশে থাকা আরিয়ানকে দেখছিল। তাদের সবার চোখে ছিল একটাই প্রশ্ন, এই লোকটাকে। নিজের বিশাল বিলাসবহুল কেবিনে ঢোকার আগে স্নেহা করিডোরে দাঁড়িয়ে আরিয়ানের দিকে ফিরল। তোমার ডেস্ক বাহিরে অন্য জুনিয়র স্টাফদের সাথে। আমার যখন দরকার হবে আমি ইন্টারকমে ফোন করব। জি ম্যাডাম। আর মনে রাখবে, এখানে তুমি শুধুই আমার একজন সামান্য অ্যাসিস্ট্যান্ট। চৌধুরী গ্রুপের সিওর স্বামী হিসেবে চুল পরিমাণ সুবিধাও পাওয়ার আশা করবে না। আরিয়ান কোনো উত্তর না দিয়ে শুধু হাসলো। তারপর শান্ত পায়ে তার জন্য নির্ধারিত ডেস্কের দিকে এগিয়ে গেল। স্নেহা তার যাওয়ার পথের দিকে অপলক তাকিয়ে রইল। সে চেয়েছিল আরিয়ানকে নিয়ন্ত্রণ করতে, তাকে নিজের ক্ষমতার অধীনে রাখতে, কিন্তু তার কেন যেন মনে হচ্ছিল খেলাটা আসলে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে, আর সেই অদৃশ্য খেলোয়াড়কে তা সে কিছুতেই বুঝতে পারছিল না। এই অজানা অনুভূতিটা তাকে আরও বেশি অসহায় এবং মরিয়া করে তুলছিল। কিন্তু স্নেহা তো জানে না তার সাধারণ অ্যাসিস্ট্যান্ট বিশ্বের টপ 5 বিলিয়নারদের একজন। কিছুক্ষণ পরেই অফিসের ব্যস্ত পরিবেশ, কিবোর্ডে টাইপিং, ফোনের রিং, ইন্টারকমের একটি বাটন টেপার শব্দ। স্নেহা ইন্টারকমে কণ্ঠ শীতল বলে, আরিয়ান, আমার কেবিনে এক কাপ ব্ল্যাক কফি নিয়ে এসো তো, স্ট্রং, নো সুগার। আরিয়ান বাইরে থেকে শান্তভাবে। জি ম্যাডাম, আনতেছি। কিছুক্ষণ পর আরিয়ান কফির মগ হাতে কেবিনে প্রবেশ করে। স্নেহা তখন কম্পিউটারে কাজ করার ভান করছে। কফিটা টেবিলে রাখো। আর শোনো, ওই কোণায় যে ফাইলের স্তূপ, ওগুলো সব বছরের পুরনো ফাইল। ওগুলো গুছিয়ে স্টোর রুমে রেখে এসো এক্ষুনি। কিন্তু ম্যাডাম, এই ফাইলগুলো তো অনেক ভারী। স্নেহা কম্পিউটার থেকে মুখ না তুলেই বলে, অফিসে তোমাকে হায়ার করা হয়েছে কাজ করার জন্য, প্রশ্ন করার জন্য নয়। যেটা বলছি সেটা করো। নাকি প্রথম দিনে বুঝিয়ে দিতে হবে যে আমার কথা না শুনলে কি হতে পারে? আমি করতেছি। আরিয়ান কোনো কথা না বাড়িয়ে ভারী ফাইলগুলো এক এক করে তুলতে শুরু করে। করিডোর দিয়ে যাওয়ার সময় অফিসের অন্যান্য স্টাফরা তার দিকে আর চোখে তাকাতে থাকে। একজন সহকর্মী রিনা আরেকজনকে ফিসফিস করে বলে, আরে, এ তো স্নেহা ম্যামের হাজব্যান্ড না? আজকেই তো শুনলাম বিয়ে হয়েছে। এর সাথে ম্যাম এমন ব্যবহার করছে কেন? আরেক সহকর্মী সুমন বলে, চুপ কর, ম্যাম শুনলে চাকরি থাকবে না। বড়লোকদের ব্যাপার স্যাপার আমরা বুঝবো না। ফাইল রেখে আসার পর আরিয়ান যখন নিজের ডেস্কে ফেরে তখন স্নেহা আবারও ইন্টারকমে ফোন করে। আরিয়ান, আমার কেবিনে এসো। আরিয়ান কেবিনে ঢুকতেই দেখে স্নেহা তার পায়ের দিকে তাকিয়ে আছে। তার দামি হিল জুতোতে সামান্য কাদা লেগে আছে। আমার জুতোটা নোংরা হয়ে গেছে,
টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে এটা পরিষ্কার করে দাও। এই কথায় আরিয়ান এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। তার মুখে কোনো অভিব্যক্তি ফুটে ওঠে না, কিন্তু তার চোখ দুটো স্থির হয়ে যায় স্নেহার মুখের ওপর। আরিয়ান খুব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, ম্যাডাম আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপনার কাজের লোক না। স্নেহা অবাক হয়ে তারপর রেগে গিয়ে বলে, কি বললে তুমি? তোমার এত সাহস? আমি যা বলবো তুমি তাই করতে বাধ্য। ভুলে যেও না তোমার পরিচয়টা কি। আমার পরিচয় আমি বলি নাই ম্যাডাম। আমি আপনার স্বামী, আর একজন স্বামী তার স্ত্রীর সেবা করতেই পারে, কিন্তু সবার সামনে স্ত্রীর জুতা পরিষ্কার করে নিজের আত্মসম্মান বিলাইতে পারে না। ঠিক সেই মুহূর্তে রিনা নামের এক সিনিয়র কলিগ একটি ফাইল নিয়ে কেবিনে ঢোকে। সরি ম্যাম, আমি কি ভুল সময় এলাম? না ঠিক আছে, ফাইলটা রাখো। আর হ্যাঁ রিনা, তোমার এই নতুন অ্যাসিস্ট্যান্টকে অফিসের নিয়মকানুনগুলো একটু বুঝিয়ে দিও। হয়তো ও এখন বুঝতে পারছে না যে সিওর নির্দেশ অমান্য করার শাস্তি কী হতে পারে। রিনা অস্বস্তিতে পড়ে যায়। সে আরিয়ানের দিকে তাকিয়ে দ্রুত ফাইলটা রেখে বেরিয়ে যায়। আরিয়ান স্নেহার দিকে তাকিয়ে বলে, আপনি কি আমাদের সবার সামনে ছোট করে খুব আনন্দ পান ম্যাডাম? আনন্দ বা দুঃখের প্রশ্ন নয়, প্রশ্নটা যোগ্যতার। যার যা যোগ্যতা তার সাথে তেমনি ব্যবহার করা উচিত। তোমার যদি আমার অধীনে কাজ করতে সমস্যা হয় তাহলে কাল থেকে আসার দরকার নেই। স্নেহা ভেবেছিল এই কথায় আরিয়ান ভেঙে পড়বে, কিন্তু আরিয়ান শুধু মুচকি হাসে। আপনারা একা রাইকা আমি কোথাও যাবো না ম্যাডাম। আপদ বিপদ তো আর বইলা কইয়া আসে না। এই বলে আরিয়ান কেবিন থেকে বেরিয়ে যায়। স্নেহার আগে খুবই জোরে বসে পড়ে। সে আরিয়ানকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, কিন্তু বারবার সে নিজেই যেন আরিয়ানের কাছে হেরে যাচ্ছে। অফিস শেষে বাড়ি ফেরার পথে স্নেহার গাড়িটা হঠাৎ একটা নির্জন গলিতে খারাপ হয়ে যায়। ড্রাইভার জানায় ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না। কি হলো জামাল ভাই, এই সময়ে গাড়ি নষ্ট হতে হলো? ম্যাডাম বুঝতেছিলাম, একটু আগে তো ঠিকই ছিল, আমি মেকানিককে ফোন দিতেছি। আরিয়ান গাড়ি থেকে নেমে আসে। সে ড্রাইভারের সাথে কথা বলতে থাকে। স্নেহা বিরক্ত হয়ে গাড়িতেই বসে থাকে। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন 3-4 জন বখাটে ধরনের ছেলে এসে গাড়িটাকে ঘিরে ধরে। এক বখাটে গাড়ির জানালায় টোকা দিয়ে বলে, কি ম্যাডাম একা একা ভয় লাগতেছে? আমরা কি একটু লিফট পাইতে পারি? কি চান আপনারা? রাস্তা ছাড়ুন। আরে ম্যাডাম তো দেখি খুব রাগী, রাগ করলে কিন্তু আপনারে আরো সুন্দর লাগে। ছেলেগুলো গাড়ির দরজা খোলার চেষ্টা করে। স্নেহা ভয়ে চিৎকার করে ওঠে। ড্রাইভার জামাল ভয় পেয়ে যায়। আরিয়ান শান্ত কিন্তু বরফ শীতল কণ্ঠে বলে, ভাই ভালোয় ভালোয় চলে যান, নইলে কিন্তু ভালো হইব না। তুই আবার কে রে হিরো? যা চানাচুর ব্যাচ গিয়া, এইটা বড় লোকের ব্যাপার। ছেলেটা আরিয়ানের কলার ধরতে যেতেই ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। আরিয়ান মুহূর্তের মধ্যে ছেলেটার হাত ধরে এমনভাবে মোচড় দেয় যে সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। পরের কয়েকটা মিনিট যেন একটা সিনেমার অ্যাকশন দৃশ্য। আরিয়ান একাই বাকি ছেলেগুলোকে এমনভাবে মারতে শুরু করে যা দেখে স্নেহা হতবাক হয়ে যায়। তার শান্ত নিরীহ স্বামী যে এমন ভয়ঙ্কর হতে পারে তা তার কল্পনারও বাইরে ছিল। এক বকাঠে মাটিতে পড়ে কাতরাতে কাতরাতে মাফ করে দেন ভাই, আর কোনোদিন এমন ভুল করব না। আরিয়ান ছেলেটার বুকের ওপর পা রেখে তার কণ্ঠস্বর তখন অচেনা। মেয়েদের সম্মান করতে শেখ, আর যদি কোনোদিন তোদের এই এলাকায় আমার গাড়ির আশেপাশে দেখি তাহলে কিন্তু আর মাপ পাবি না। ছেলেগুলো ভয় কাঁপতে কাঁপতে কোনো মতে পালিয়ে যায়। পুরো এলাকাটা আবারও শান্ত হয়ে যায়। আরিয়ান হাঁপাতে থাকে। স্নেহা গাড়ি থেকে নেমে এসে ভীত ও বিস্মিত কণ্ঠে, তুমি তুমি কিভাবে পারলে? কারা ছিল ওরা? আর তুমি এইভাবে মারামারি করতে পারো? আরিয়ান স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। তার কপাল বেয়ে ঘাম ঝরছে। ওরা আপনার ক্ষতি করার চেষ্টা করছিল। আপনি ঠিক আছেন তো ম্যাডাম? আপনার কোনো আঘাত লাগে নাই তো? না আমি ঠিক আছি, কিন্তু তুমি? আমার কিছু হয় নাই, চলেন বাইরে চলেন, এ জায়গাটা নিরাপদ না। আরিয়ান গাড়ির বনেট খুলে কী যেন খুটখাট করে। আশ্চর্যজনকভাবে কয়েক মুহূর্ত পরে গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়ে যায়। ড্রাইভার জামালও অবাক হয়ে তাকিয়ে থাকে। ভাইজান আপনি তো দেহি অলরাউন্ডার। আরিয়ান কিছু না বলে গাড়িতে উঠে বসে। সারা রাস্তা স্নেহা একটিও কথা বলে না। সে শুধু আর চোখে আরিয়ানের দিকে তাকাতে থাকে। এই শান্ত নিরীহ চেহারার আড়ালে লুকিয়ে থাকা রুদ্রমূর্তিটা তাকে একই সাথে ভয় ও কৌতূহল জাগিয়ে তোলে। চৌধুরী বাড়িতে ফিরে স্নেহা সোজা নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর আরিয়ানও ঘরে ঢোকে।
তার শার্টের একটা হাতা ছেঁড়া এবং সেখানে রক্তের দাগ। স্নেহা কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে নিয়েই বলল, তোমার হাতে রক্ত? আরিয়ান হাতের ক্ষতটা ঢাকার চেষ্টা করে বলে। কিছু না ম্যাডাম, সামান্য কাইটে গেছে, ঠিক হয়ে যাইব। সে আরিয়ানের হাতটা নিজের দিকে টেনে নিয়েই বলে, দেখি, এটা সামান্য কাটা নয়, অনেক গভীর ক্ষত, ইনফেকশন হয়ে যাবে, বসো এখানে। আরিয়ান অবাক হয়ে স্নেহার দিকে তাকায়। স্নেহা কোনো কথা না বলে ঘর থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে আসে। সে তুলো দিয়ে খুব সাবধানে আরিয়ানের ক্ষত পরিষ্কার করতে শুরু করে। আরিয়ান যন্ত্রণায় হালকা কেঁপে ওঠে। আহ, ব্যথা করছে? আরিয়ান স্নেহার চোখের দিকে অপলক তাকিয়ে তার কণ্ঠে আবেগ। আপনি পাশে থাকলে আমার কোনো ব্যথা নাই। স্নেহা এই কথায় চোখ তুলে আরিয়ানের দিকে তাকায়। দুজনের চোখাচোখি হয়। ঘরের নিস্তব্ধতা শুধু তাদের নিঃশ্বাসের শব্দ। স্নেহা দ্রুত চোখ নামিয়ে নেয় এবং ব্যান্ডেজ বাঁধতে শুরু করে। আজ যা হলো সেটার জন্য থ্যাঙ্কস। ধন্যবাদ দিয়ে আমারে পর করে দিবেন না ম্যাডাম, আপনারে রক্ষা করা তো আমার দায়িত্ব। তবু তুমি না থাকলে আজ কি হতো আমি জানি না, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দেবে? জি বলেন। তুমি কে আরিয়ান? সত্যি করে বলো। একজন সাধারণ মানুষ এইভাবে মারামারি করতে পারে না, গাড়িও ঠিক করে ফেললে। এইসব তুমি কোথায় শিখেছো? বললাম না, ইউটিউব থেকে। আজকাল ইউটিউবে সবই শেখা যায়, মারামারি, গাড়ি ঠিক করা সব। সব কিছুতে ফাজলামো করবে না, আমি সিরিয়াস। আমিও তো সিরিয়াস। মানুষ বিপদে পড়লে অনেক কিছুই করে ফেলে, যা সে নিজেও জানে না যে সে পারে। আপনি আমার বউ, আপনার বিপদে আমি তো আর চুপ করে থাকতে পারি না। স্নেহা আর কোনো কথাই বলে না। সে ফার্স্ট এইড বক্সটা রেখে দেয়। আরিয়ান তার দিকে তাকিয়ে থাকে। দুজনের মধ্যে কোনো কথা হয় না, কিন্তু এই নীরবতার মধ্যে দিয়ে এক অদ্ভুত অদৃশ্য বোঝাপড়ার সেতু তৈরি হতে থাকে। পরের দিন স্নেহা যখন তার অফিসে ঢোকে তখন সে বিস্ময়ে হতবাক হয়ে যায়। তার পুরো কেবিনটা দুর্লভ নীল অর্কিডে ভরা। টেবিল, চেয়ার, জানালার ধার, সব জায়গায় শুধু নীল অর্কিড। এটা তার সবচেয়ে পছন্দের ফুল। এসব এসব কে করেছে? তার সেক্রেটারি রিনা দৌড়ে আসে। ম্যাম, আমি জানি না, সকালবেলা এসে আমিও এটাই দেখেছি। একজন ডেলিভারি বয় এগুলো দিয়ে গেছে। স্নেহা টেবিলের ওপর রাখা সবচেয়ে বড় তোড়াটার দিকে এগিয়ে যায়। তার সাথে একটা ছোট ভাঁজ করা কার্ড। স্নেহা কার্ডটা খুলে পড়তে থাকে। আপনার সাহসের জন্য, যে নারী নিজের সম্মান রক্ষার জন্য বাঘিনীর মতো গর্জে উঠতে পারে, তার জন্য এই সামান্য উপহার। আপনার এক শুভাকাঙ্ক্ষী। স্নেহার মুখে অজান্তেই এক চিলতে হাসি ফুটে ওঠে। গতকালের ঘটনার পর এই উপহারটা তার মন ভালো করে দেয়, কিন্তু পরক্ষণেই তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। শুভাকাঙ্ক্ষী কে হতে পারে? গতকাল রাতের ঘটনা তো শুধু আমি, আরিয়ান আর জামাল ভাই ছাড়া আর কেউ জানে না। সে ইন্টারকমে আরিয়ানকে ফোন করে ডেকে পাঠায়। আরিয়ান, আমার কেবিনে এসো। আরিয়ান ঘরে ঢুকতে অর্কিডগুলো দেখে অবাক হওয়ার ভান করে। বাহ, খুব সুন্দর তো। আপনার অফিস তো দেখি আজ ফুলের বাগান হয়ে গেছে। কে দিল ম্যাডাম? স্নেহা সন্দেহের দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, সেটা তো আমি তোমাকে জিজ্ঞাসা করার জন্য ডেকেছি। এই ফুলগুলো কি তুমি পাঠিয়েছো? আরিয়ান অবাক হওয়ার অভিনয় করে। আমি? আমার কি এত টাকা আছে ম্যাডাম যে আপনারা এত দামি ফুল উপহার দেবো? আমি তো 2 বেলা ঠিকমতো খাইতে পারলেই বাঁচি। তাহলে কে পাঠাতে পারে? গতকাল রাতের ঘটনা তো আর কেউ জানে না। হয়তো ওই বখাটেগুলোর মধ্যে কেউ ভালো হয়ে গেছে, আপনার সাহসিকতা দেখে মুগ্ধ হইয়া ফুল পাঠাইছে। ইয়ার কি করবে না, আমি সত্যিটা জানতে চাই। আরিয়ান স্নেহার ডেস্কের কাছে এসে একটা অর্কিড হাতে নিয়ে বলে, সত্যি তো এইটাই, ফুলগুলো খুব সুন্দর, আর এই নোটটাও তো দারুণ। আপনারে বাঘিনী গইছে, কথাটা কিন্তু মিশে না। তবে আমার মনে হয় আপনার কোনো গোপন ফ্যান আছে যে আপনার অনেক পছন্দ করে, কিন্তু আপনার রাগের ঢরে সামনে আসতে ভয় পায়। আরিয়ান ফুলটা স্নেহার চুলের পাশে লাগিয়ে দেওয়ার ভঙ্গি করে, কিন্তু শেষ মুহূর্তে হাতটা নামিয়ে নেয়। যাই হোক, আমার এটাকে ভালোই করছেন। এই সুযোগে এত সুন্দর ফুলগুলো দেখার সৌভাগ্য হইল। এখন যাই ম্যাডাম, বাইরে অনেক কাম পড়ে আছে। এই বলে আরিয়ান ঘর থেকে বেরিয়ে যায়। স্নেহা বিভ্রান্ত হয়ে অর্কিডগুলোর দিকে তাকিয়ে থাকে। তার মন বলছে এই কাজটা আরিয়ানের, কিন্তু তার মস্তিষ্ক বলছে এটা অসম্ভব। এই রহস্যময় উপহার আর আরিয়ানের দ্বৈত সত্তা তাকে এক গভীর দ্বিধা আর কৌতূহলের জালে জড়িয়ে ফেলে। 1 সপ্তাহ পর চৌধুরী গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর্ড রুমে বসে আছেন কোম্পানির সকল বোর্ড মেম্বার। মধ্যমণি হয়ে বসে আছে স্নেহা, তার মুখে রাজ্যের দুশ্চিন্তা।
তার পাশে তার মামা রহিম শেখ এবং অন্য পাশে কোম্পানির সিএফও। তাদের মূল ক্লায়েন্ট জাপানের ইয়ামাদা কর্পোরেশন। তাদের সাথে $1 বিলিয়ন চুক্তি বাতিল করার দ্বারপ্রান্তে। ইয়ামাদা কর্পোরেশনের প্রতিনিধি মিস্টার তানাকা ভিডিও কলে দোভাষীর মাধ্যমে। মিসেস চৌধুরী, আমরা আপনার প্রস্তাবনাকে সম্মান করি, কিন্তু আপনাদের প্রোডাকশন কস্ট আমাদের বাজেটের চেয়ে অনেক বেশি। আমরা এর চেয়ে কম খরচে চায়না থেকে সাপ্লায়ার পেয়ে গেছি, তাই এই মুহূর্তে চুক্তিটি আর সামনে বাড়ানো সম্ভব হচ্ছে না। স্নেহা নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলে, মিস্টার তানাকা, আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের পণ্যের গুণগত মান চায়নার চেয়ে অনেক উন্নত। আমরা দীর্ঘমেয়াদী সম্পর্কের কথা ভাবছি। গুণগত মান নিয়ে আমাদের সন্দেহ নেই, কিন্তু ব্যবসাটা দিন শেষে অঙ্কের খেলা। মিসেস চৌধুরী, আমরা দুঃখিত। বোর্ডরুমে পিনপত নীরবতা নেমে আসে। রহিম শেখের মুখে ফুটে ওঠে এক ধরনের বিজয়ের হাসি। তিনি সব সময় স্নেহাকে অযোগ্য প্রমাণ করতে চান। রহিম ফিসফিস করে স্নেহার কানে, আমি আগেই কইছিলাম এই চুক্তি তুই ধইরা রাখতে পারবি না, তোর বাপের জামানার দিন শেষ। স্নেহার রাগে অপমানে জমে যায়। ঠিক সেই মুহূর্তে বোর্ডরুমের দরজাটা নিঃশব্দে খুলে যায়। আরিয়ান একটি ট্রেতে করে কফি নিয়ে প্রবেশ করে। তার পরনে অফিসের সাধারণ ইউনিফর্ম। স্নেহা অবাক এবং বিরক্ত হয়ে বলে, তোমাকে এখানে কে আসতে বলেছে? মিটিং তো অনেকক্ষণ ধরেই চলতেছে ম্যাডাম, ভাবলাম সবার হয়তো একটু কফি লাগতে পারে, মাথাটা ঠান্ডা হইব। সে সবার সামনে কফির কাপ রাখতে শুরু করে। রহিম শেখ তাকে ধমক দিতেই যাচ্ছিলেন, কিন্তু জাপানি ক্লায়েন্টদের সামনে কোম্পানির ভাবমূর্তি নষ্ট হবে ভেবে চুপ করে থাকেন। আরিয়ান স্নেহার সামনে কফির কাপটা রাখার সময় ট্রেতে থাকা একটি ভাঁজ করা ন্যাপকিনও কাপের পাশে রেখে দেয়। আরিয়ান ফিসফিস করে, তা শুধু স্নেহাই শুনতে পায়। বলে, ম্যাডাম, আপনার কফি চিনি ছাড়া। আরিয়ান শান্ত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। স্নেহা বিরক্ত হয়ে ন্যাপকিনটা খুলতেই থাকে, সেটার ভেতর নীল কালিতে খুব সুন্দর ইংরেজিতে কিছু পয়েন্ট লেখা। Offer them a 5-year exclusive partnership instead of a price card. Promise them a first look deal on our upcoming eco-friendly product line. Highlight the hidden cost of Chinese suppliers, easy shipping delays, communication gaps, lower product lifespan. Propose a joint R&D venture. This will make them feel like a partner, not just a client. স্নেহা লেখাটা পড়ে স্তব্ধ হয়ে যায়। প্রতিটি পয়েন্টে এতটাই নিখুঁত এবং কার্যকর যে তার মতো একজন অভিজ্ঞ সিইওর এটা ভাবতে কয়েকদিন লেগে যেত। এটা কোনো সাধারণ মানুষের লেখা হতে পারে না। স্নেহা মনে মনে বলে, এই আইডিয়াটা, এটা তো অবিশ্বাস্য। এই লোকটার মাথা থেকে এটা বের হলো কিভাবে? ওর তো বিজনেস নিয়ে কোনো ধারণা থাকারই কথা না। সে দ্রুত নিজেকে সামলে নেয়। তার চোখে নতুন এক আত্মবিশ্বাস ফুটে ওঠে। স্নেহা ভিডিও কলে দৃঢ় কণ্ঠে বলে, মিস্টার তানাকা, আমাকে আর 5 মিনিট সময় দিন। আমি টাকার অঙ্ক নিয়ে কথা বলবো না, আমি পার্টনারশিপ নিয়ে কথা বলতে চাই। এর পরের 15 মিনিট স্নেহা যেন একাই পুরো মিটিং নিয়ন্ত্রণ করে। সে ন্যাপকিনে লেখা প্রতিটি পয়েন্টকে নিজের ভাষায় ব্যাখ্যা করে ইয়ামাদা কর্পোরেশনের সামনে তুলে ধরে। তার যুক্তির সামনে মিস্টার তানাকার দোভাষীর মুখ ধীরে ধীরে হাঁ হয়ে যায়। মিস্টার তানাকা কিছুক্ষণ চুপ থেকে তারপর জাপানি ভাষায় উত্তেজিতভাবে কিছু বলে। দোভাষী অনুবাদ করে, মিসেস চৌধুরী, আপনার প্রস্তাবগুলো খুবই আকর্ষণীয়, বিশেষ করে জয়েন্টার অ্যান্ড ডির প্রস্তাবটা। আমাদের এই বিষয়ে ভাবার জন্য সময় দিন। আমরা আজই আমাদের হেড অফিসে কথা বলে আপনাকে জানাচ্ছি। ব্রিলিয়ান্ট স্নেহা, এই আইডিয়াগুলো তোমার মাথায় কিভাবে এলো? এটা তো গেম চেঞ্জার। স্নেহা কিছুটা আনমনা হয়ে বলে, মাঝে মাঝে চাপ পড়লে মাথা থেকে অনেক কিছু বেরিয়ে আসে। তার চোখ তখন দরজার দিকে, যেখানে আরিয়ান একটু আগেই দাঁড়িয়েছিল। এই অবিশ্বাস্য ঘটনার পর আরিয়ানের প্রতি তার সন্দেহ আর কৌতূহল এক নতুন মাত্রা পায়। কয়েকদিন পর কোম্পানির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন। এই প্রজেক্টটা পেলেই চৌধুরী গ্রুপ তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে যাবে। স্নেহা গত 1 সপ্তাহ ধরে দিন রাত এক করে এই প্রেজেন্টেশনটি তৈরি করেছে। তার মামাতো ভাই বিশাল, যে মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে, সে সব সময় স্নেহাকে হিংসা করে। বিশাল করিডোরে স্নেহার পথ আটকে। কি স্নেহা, খুব টেনশনে আছিস নাকি? শুনলাম এই প্রজেক্টটা নাকি তোর জন্য ডু অর ডাই সিচুয়েশন। যদি না পাস তাহলে বোর্ড মেম্বাররা কিন্তু তোর সিইও পদ নিয়ে প্রশ্ন তুলবে। আমার যোগ্যতা নিয়ে
তোমার ভাবতে হবে না বিশাল, তুমি নিজের কাজটা মন দিয়ে করো, সেটাই কোম্পানির জন্য ভালো। অবশ্যই, অল দ্য বেস্ট। প্রেজেন্টেশনের ঠিক 10 মিনিট আগে স্নেহা যখন বোর্ডরুমে তার ল্যাপটপ অন করে তখন সে দেখে তার ডেস্কটপে রাখা ফাইনাল প্রেজেন্টেশনের ফোল্ডারটি খালি। ফাইলটা ডিলিট করে দেওয়া হয়েছে। স্নেহা আতঙ্কিত হয়ে ফিসফিস করে বলে, হো মাই গড, না এটা হতে পারে না। সে দ্রুত রিসাইকেল বিন চেক করে, কিন্তু সেখানেও ফাইলটা নেই। তার হাত পা ঠান্ডা হয়ে আসে। তার বুঝতে বাকি থাকে না যে এটা কার কাজ। বিশাল দরজার কাছে দাঁড়িয়ে ক্রুর হাসি হাসছে। কি হলো স্নেহা, তোর প্রেজেন্টেশন কই? খুঁজে পাচ্ছিস না? ইস, খুব খারাপ হলো। হয়তো ভাইরাসে সব ডিলিট হয়ে গেছে। এখন কি করবি? বোর্ড মেম্বাররা তো সবাই এসে গেছেন। স্নেহার মাথা কাজ করা বন্ধ করে দেয়। তার মনে হয় সে এখনই অজ্ঞান হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আরিয়ান একটি চায়ের কাপ হাতে নিয়ে বোর্ডরুমে ঢোকে। তার হাঁটা চলা আগের মতোই শান্ত। ম্যাডাম, আপনার আদা চা। কইছিলাম না বেশি টেনশন হইলে গলা শুকায় যায়। স্নেহা প্রায় কাঁদো কাঁদো গলায় বলে, আরিয়ান, সব শেষ হয়ে গেল, আমার প্রেজেন্টেশন ডিলিট হয়ে গেছে। আরিয়ান যেন কিছুই হয়নি এমনভাবে বলে, কোন প্রেজেন্টেশনটা ম্যাডাম? প্রজেক্ট ফিউচারটা? হ্যাঁ, তুমি কিভাবে জানলে? আরিয়ান পকেট থেকে একটা সাধারণ পেন ড্রাইভ বের করে স্নেহার হাতে দিয়ে বলে, কালকে রাইতে যখন আপনি কাম করতেছিলেন তখন আপনার পেছনে দাঁড়াই আমি প্রেজেন্টেশনটা দেখছিলাম। খুব ভালো বানাইছিলেন, তাই ভাবলাম যদি কোনো সমস্যা হয় তাই নিজের কাছে একটা কফি রেখে দিই। লন, এইটা ল্যাপটপে লাগান, কাম হয়ে যাব। স্নেহা বিস্ময়ে কৃতজ্ঞতায় আরিয়ানের দিকে তাকিয়ে থাকে। বিশাল আর বোর্ড মেম্বারদের সামনে আরিয়ান এমন একটা কাজ করলো যা অবিশ্বাস্য। বিশালের মুখটা দেখার মতো হয়ে গেছে। সে প্রায় তোতলাতে তোতলাতে বলে, এটা এটা তোর কাছে কিভাবে এলো? আরিয়ান বিশালের দিকে তাকিয়ে চোখে শীতল দৃষ্টি। ভাই, ভালো জিনিস তো সবারই নজরে পড়ে, আর ম্যাডামের বানানো জিনিস তো আরও বেশি সুন্দর, তাই নজর সরাইতে পারে নাই। স্নেহা দ্রুত পেন ড্রাইভটা লাগিয়ে প্রেজেন্টেশন শুরু করে এবং সফলভাবে শেষ করে। মিটিং শেষে সবাই যখন তাকে অভিনন্দন জানাচ্ছিল তখন তার চোখ খুঁজছিল আরিয়ানকে। সে তখন করিডোরের এক কোনায় দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছিল। সপ্তাহখানেক পর একদিন বিকেলে স্নেহার দাদু আহমেদ চৌধুরী হঠাৎ করেই তাদের বাড়িতে আসেন। তিনি অসুস্থতার কারণে গ্রামের বাড়িতে থাকলেও মাঝে মাঝে ঢাকায় আসেন। তার আগমনে বাড়িতে একটা সাজ রব পড়ে যায়। আব্বা, আপনি হঠাৎ করে একটা খবর দিয়ে আসতেন। নিজের বাড়িতেও আসতে ওকে খবর দিতে হবে নাকি? স্নেহা কই? আর আমার নাতি কই? তিনি নাতি বলতে আরিয়ানকে বোঝাচ্ছেন। এই সম্বোধনে আফরোজা আর রহিম শেখের মুখ কালো হয়ে যায়। স্নেহা আর আরিয়ান ঘর থেকে বেরিয়ে এসে দাদুকে সালাম করে। দাদু, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? আহমেদ চৌধুরী আরিয়ানের কাঁধে হাত রেখে অত্যন্ত স্নেহের সাথে বলেন, ওয়ালাইকুম আসসালাম ভাই, তোমাকে দেখে খুব ভালো লাগলো। শহরের জীবনের সাথে মানিয়ে নিতে পারছো তো? জি দাদু, স্নেহা ম্যাডাম আমার খুব খেয়াল রাখেন। সে স্নেহার দিকে তাকিয়ে মুচকি হেসে রহিম পরিস্থিতি হালকা করার চেষ্টা করে। আব্বা, ও তো স্নেহার অফিসে ওর পিএ হিসেবে জয়েন করছে। খুব কামের ছেলে। আহমেদ চৌধুরী রহিমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, ও, এইবারের জামাই রহিম, চৌধুরী গ্রুপের অর্ধেক মালিকের স্বামী। ওকে বিয়ে বা কাজের ছেড়ে ভাবার ভুলটা করো না। ও সম্মান মানে এই বাড়ির সম্মান। এই কথায় সবার মুখ বন্ধ হয়ে যায়। পরে আহমেদ চৌধুরী যখন বাগানে একা চড়ে বসেছিলেন তখন স্নেহা তার কাছে যায়। দাদু, তুমি কি আমার উপর রাগ করে আছো? রাগ নিজের ওপর করি দিদি ভাই। হয়তো তোমাকে সবটা খুলে বলার সময় এখনো আসেনি, কিন্তু একটা কথা মনে রেখো, সূর্যকে বেশি দিন মেঘ দিয়ে ঢাকা যায় না। আর আসল হিরে কয়লার খনিতেই পাওয়া যায়। তাকে চিনতে জোহরের চোখ লাগে। আমি তোমার কথার কিছুই বুঝতে পারছি না দাদু, তুমি কি আরিয়ানের কথা বলছো? আহমেদ চৌধুরী আরিয়ানের দিকে ইশারা করে, যে তখন বাগানের এক কোণে গাছে পানি দিচ্ছিল আর গুনগুন করে গান গাইছিল। ওই ছেলেটাকে দেখো, ও গাছে পানি দিচ্ছে না, ও গাছগুলোর সাথে কথা বলছে। যার মনে এত মায়া, সে কখনো খারাপ হতে পারে না। তুমি ওর বাইরের রূপটা দেখেছ, ওর ভেতরটা দেখার চেষ্টা করো। তুমি যা খুঁজছো হয়তো তার চেয়েও বেশি কিছু পেয়ে যাবে। দাদুর এই রহস্যময় কথাগুলো স্নেহাকে আরও বেশি বিভ্রান্ত করে দেয়। সে আরিয়ানের দিকে তাকায়। তার মনে হয় এই সাধারণ চেহারার মানুষটা যেন এক বিশাল সমুদ্র, যার গভীরতা
কয়েকদিন পর চৌধুরী পরিবারের এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান। আফরোজ আর রহিম শেখের পীড়াপিড়িতে স্নেহা আরিয়ানকে সাথে নিতে বাধ্য হয়। আরিয়ান পরেছে একটা সাধারণ সাদা পাঞ্জাবি। রহিম সবার সামনে আরিয়ানকে দেখিয়ে বলে, দেখলি তো আপা, আমি আগেই কইছিলাম ওরে এইসব পার্টিতে আয়না লাভ নাই। একটা ভালো শার্ট প্যান্টও নাই ওর। এই পাঞ্জাবি পইরা আইছে যেন কোনো মাজারের ফকির। আমগো মান সম্মান তো ও ডুবাইয়া ছাড়ব। মামা প্লিজ, এখানে এসব কথা বলার দরকার নেই। আরিয়ান কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে এক গ্লাস বোরহানি হাতে নিয়ে, পাঞ্জাবি তো আমাকে দেশেরই পোশাক মামা, এইটা পরতে আবার লজ্জা কিসের? সেখানে বিশাল এগিয়ে এসে বলে, লজ্জা পোশাক নিয়ে নয়, স্টেটাস নিয়ে। তোমার মতো ফকিরের গায়ে ব্র্যান্ডের কিছু মানায়ও না। স্নেহা আরিয়ানের হাত ধরে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। কিন্তু এই অপমানটা আরিয়ানের গায়ে না লাগলেও স্নেহার বুকে কাটার মতো বিঁধে। কেন লাগলো এটা সে নিজেও জানে না। অনুষ্ঠানের এক পর্যায়ে বড় স্ক্রিনের টিভিতে স্পন্সর ফ্যাশন চ্যানেল চলছিল। হঠাৎ একজন নিউজ অ্যাঙ্কার উত্তেজিতভাবে একটি খবর ব্রেক করে। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো, বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং টেক বিলিয়নিয়ার জিএন আবদুল্লাহ আজ একটি প্রেস কনফারেন্সে হাজির হয়েছিলেন। সবার নজর কেড়েছে তার পরনের সাদা পাঞ্জাবিটি। আমাদের ফ্যাশন বিজ্ঞানীরা জানাচ্ছে এটি ইতালির বিখ্যাত লাক্সারিয়াস ব্র্যান্ড অ্যালকেমির। এটি লিমিটেড এডিশন পাঞ্জাবি, যার মূল্য প্রায় $50,000। পৃথিবীতে মাত্র 10 পিস তৈরি করা হয়েছে। টিভিতে জেইন আবদুল্লার ছবি ভেসে ওঠে। তার পরনের পাঞ্জাবি আর আরিয়ানের পরা পাঞ্জাবিটা হুবহু একই ডিজাইন, একই ফেব্রিক। পুরো ঘরে পিনপতন নীরবতা। রহিম, আফরোজা, বিশালের চোখ ছানা পড়া। আফরোজা ফিসফিস করে বলে, এটা তো একই পাঞ্জাবি। কিভাবে সম্ভব? নিশ্চয়ই কোনো সস্তার নকল, নিউ মার্কেট থেকে কিনছে হয়তো। স্নেহা বিস্ময়ে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান তখন এক কোণায় দাঁড়িয়ে বাচ্চাদের সাথে বেলুন নিয়ে খেলছে, যেন পৃথিবীতে কী হচ্ছে তা নিয়ে তার কোনো ধারণাই নেই। স্নেহা আরিয়ানের কাছে এগিয়ে গিয়ে বলে, আরে এই পাঞ্জাবি এটা তুমি কোথায় পেয়েছো? কেন ম্যাডাম, ভালো লাগতেছে না? এটা তো নিউ মার্কেটের সামনে ফুটপাথ থেকে কিনছি, একদম 300 টাকা। মিথ্যে কথা বলবে না আমার সাথে, সত্যি করে বলো এই পাঞ্জাবি তুমি কোথায় পেয়েছো? আরিয়ান স্নেহার চোখের দিকে তাকিয়ে বলে, তার চোখে দুষ্টুমি। আরে বাবা, রাগ করতেছেন কেন? আপনি তো আমার কোনোদিন শপিং করার টাকা দেন নাই। আমার যে সামর্থ্য তাই দিয়ে কিনছি। এখন যদি কপাল গুনে আমার ডিজাইনটা কোনো বড় লোকের লোকে মিলে যায়, তাহলে আমি কি করবো কন? আরিয়ানের এই সহজ সরল উত্তরে স্নেহা আরও বেশি বিভ্রান্ত হয়ে যায়। সে বুঝতে পারে না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। স্নেহা মনে মনে বলে, এই লোকটা কি পৃথিবীর সেরা অভিনেতা, নাকি পুরো ঘটনাই এক অবিশ্বাস্য কাকতালীয় ঘটনা? এই রহস্যের জাল স্নেহাকে ধীরে ধীরে আরও গভীরভাবে জড়িয়ে ফেলছিল। আরও কিছুদিন পর ঢাকার সবচেয়ে অভিজাত 5 তারকা হোটেলের বলরুম। মৃদু ক্লাসিক্যাল মিউজিক বাজছে, ক্রিস্টালের ঝাড়বাতির আলোয় চারিদিক ঝলমল করছে। দেশের সব ধনী এবং প্রভাবশালী ব্যক্তিরা এখানে উপস্থিত। একটি চ্যারিটি গালা নাইটে স্নেহা একটি দামি গাউন পরে আছে, কিন্তু তার মুখে হাসি নেই, কারণ তার পাশে সেই 300 টাকা দামের সাদা পাঞ্জাবি পরেই দাঁড়িয়ে আছে আরিয়ান। স্নেহাকে এরকম জোর করেই তাকে এখানে আনতে হয়েছে। তোমার কি কোনো লজ্জা শরম নেই? এত বড় একটা অনুষ্ঠানে তুমি এই সাধারণ পাঞ্জাবিটা পরে চলে এলে? আমার অফিসের পিয়নও এর চেয়ে ভালো পোশাক পরে পার্টিতে আসে। স্নেহা দাঁতে দাঁত চেপে ফিসফিস করে কথাগুলো বলল, যাতে আশেপাশের কেউ শুনতে না পায়। কেন ম্যাডাম, পাঞ্জাবিটা কি খুব খারাপ লাগতেছে? আমার তো মনে হয় আমার মতো শ্যামলা ছেলের গায়ে সাদা রঙটা বেশ ভালো খেলে। আরিয়ান এমনভাবে কথাটা বলল যেন সে কোনো প্রশংসা চাইছে। তার এই নির্বিকার ভাব স্নেহাকে আরও জ্বালিয়ে দিচ্ছিল। চুপ করো, একদম চুপ করো, আর আমার সাথে সাথে থাকবে। এখান থেকে এক পাও নড়বে না। আর কেউ কিছু জিজ্ঞাসা করলে শুধু হাসবে, কথা বলার দরকার নেই। তোমার মতো ছেলের মুখ থেকে কথা বেরোলে আমার সম্মান যাবে। জি ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। তো হাসিটা কি দাঁত বাইর করে হাসমো নাকি দাঁত বন্ধ করে দাও? আরিয়ানের এই শিশুসুলভ প্রশ্নে স্নেহার রাগে তার দিকে এমনভাবে তাকালো যেন ভস্ম করে দেবে। ঠিক সেই মুহূর্তে অনুষ্ঠানের আয়োজক, দেশের সবচেয়ে প্রবীণ এবং সম্মানিত শিল্পপতি জনাব হাসিম মাহমুদ তাদের দিকে এগিয়ে এলেন। তার সাথে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব। আরিয়ান সাহেব, আপনি এখানে? আমি তো ভাবতেও পারিনি যে আপনি আমার মতো একজন সাধারণ মানুষের দাওয়াতে আসবেন।
আপনার আগমনে আমাদের এই অনুষ্ঠান ধন্য হয়ে গেল। ষষ্ঠার্ধ হাসিম মাহমুদ, যাকে দেশের প্রধানমন্ত্রী সমীহ করে চলেন, তিনি নিজে এসে অত্যন্ত সম্মানের সাথে আরিয়ানের দিকে হাত বাড়িয়ে দিলেন। স্নেহার পৃথিবী যেন এক মুহূর্তের মধ্যে থেমে গেল, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। আরে মাহমুদ সাহেব, আপনি আমার এই সাহেবকে লজ্জা দিবেন না। আমি তো আপনার ছেলের মতো, আপনারাই তো দেশের আসল কারিগর, আমরা তো সামান্য কারিগর মাত্র। আরিয়ান অত্যন্ত বিনীতভাবে হাসিম মাহমুদের সাথে হাত মেলালো। তার কথা বলার ধরন, তার বিনয়, সব কিছুতেই একটা রাজকীয়তার ছাপ, যা তার গ্রামীণ ভাষার সাথে অদ্ভুতভাবে মিশে যাচ্ছিল। না না সাহেব, আপনি বিনয় দেখাচ্ছেন। আর ইনি নিশ্চয়ই আমাদের স্নেহামা। বাহ, দুজনকে একসাথে খুব সুন্দর লাগছে। আল্লাহ তোমাদের সুখী করুক। হাসিম মাহমুদ চলে যাওয়ার পর স্নেহা পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার কানে তখনও প্রতিধ্বনিত হচ্ছিল, মনে মনে ভাবে, আরিয়ান সাহেব, আমার বাবা ইকবাল চৌধুরী বেঁচে থাকতে হাসিম মাহমুদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য 1 সপ্তাহ অপেক্ষা করতেন, আর সেই লোকটা আরিয়ানকে সাহেব বলে সম্বোধন করছে। এটা কিভাবে সম্ভব? প্রশ্নটা বেশি মনের ভিতর চেপে রাখতে পারল না স্নেহা। পাশে আরিয়ানকে জিজ্ঞেস করে বসলো, ওই লোকটা তোমাকে সাহেব বললো কেন? আর তোমাকে সে চিনল কিভাবে? কোন লোকটা ম্যাডাম? ওহ, মাহমুদ দাদু, উনি তো খুব ভালো মানুষ। মাঝে মধ্যে রাস্তা দেখা হইলে চা খায় এক লগে। রাস্তায় দেখা হলে চা খাও? এত বড় প্রভাবশালী একজন লোক তোমার সাথে বসে চা খায়, তাও আবার রাস্তায়? তুমি আমার সাথে ইয়ার্কি করছো? আরে না ম্যাডাম, ইয়ার কি করবো কেন? পুরান ঢাকার এক দোকানে খুব ভালো চা বানায়, ওইখানে দাদুর লাগে আমার পরিচয়। উনি আমার খুব স্নেহ করেন। স্নেহা বুঝতে পারছিল আরিয়ান সত্য বলছে না, কিন্তু সে এমনভাবে গল্পটা বলছে যে সেটাকে অবিশ্বাস করাও কঠিন। তার মাথা ঘুরছিল। ও আল্লাহ, এই লোকটা আসলে কে? সে কি কোনো বড় মাপের অভিনেতা, নাকি তার পরিচয় সত্যি এত গভীর যে আমার কল্পনাও সেখানে পৌঁছতে পারছি না? অনুষ্ঠানের এক পর্যায়ে একটি চ্যারিটি নিলাম শুরু হয়। দামি দামি সব জিনিসপত্র নিলামে তোলা হচ্ছে, যার পুরো অর্থ যাবে ইতিমখানার শিশুদের জন্য। নিলাম সঞ্চালক মাইক্রোফোনে বললেন, এবং এখন আজকের রাতের সবচেয়ে আকর্ষণীয় আইটেম, বিখ্যাত জুয়েলারি ডিজাইনার আরমান করিমের ডিজাইন করা এই অসাধারণ হীরের নেকলেস। এর নাম টিয়ারড্রপ অফ স্টার। এর প্রাথমিক দাম রাখা হচ্ছে 50 লক্ষ টাকা। স্নেহা নেকলেসটার দিকে অপলক তাকিয়ে থাকে। ডিজাইনটা তার মন কেড়ে নেয়। সে ছোটবেলা থেকেই এমন একটা নেকলেসের স্বপ্ন দেখত। বাহ, নেকলেসটা তো আপনার মতোই সুন্দর ম্যাডাম। আরিয়ানের ফিসফিসানিতে স্নেহার ঘোর কাটে। আমার সাথে কথা বলবে না? নিলামে দাম বাড়তে থাকে, 50 লক্ষ থেকে 75, তারপর 1 কোটি। স্নেহার মামাতো ভাই বিশাল নিজের আভিজাত্য দেখানোর জন্য দাম হাঁকতে শুরু করে। বিশাল এক সময় বলে উঠল, 1 কোটি 10 লক্ষ। ঠিক তখনই হলের পেছন থেকে একজন ওয়েটার এসে সঞ্চালকের হাতে একটি কার্ড দেয়। নিলাম সঞ্চালক কার্ডটি সবার সামনে পড়ে। একটি অবিশ্বাস্য অফার। একজন বেনামিদাতা এই নেকলেসটির জন্য 5 কোটি টাকা অফার করেছেন। 5 কোটি টাকা, 5 কোটি 1, 5 কোটি 2, 5 কোটি 3 সোল্ড। এই নেকলেসটি কিনে নিয়েছে আমাদের সেই রহস্যময় বেনামিদাতা। ইটস সোল্ড আউট মাইস্টেরিয়াস ম্যান, থ্যাংক ইউ অল। পুরো হল করতালিতে ফেটে পড়ে। বিশাল অপমানে লাল হয়ে যায়। স্নেহার মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ নেকলেসটা তার খুব পছন্দ হয়েছিল। পরের দিন সকালে স্নেহা যখন ঘুম থেকে ওঠে, তখন সে তার বালিশের পাশে একটা ভেলভেটের বাক্স দেখতে পায়। সে অবাক হয়ে বাক্সটা খোলে এবং বিস্ময়ে হতবাক হয়ে যায়। ভেতরে রাখা আছে গত রাতে সেই টিয়ারটপ অফ স্টার্স নেকলেসটি। দরজায় টোকা পড়ে। স্নেহার মা আফরোজা ঘরে ঢোকেন। এ কি, এই নেকলেসটা তোর কাছে কিভাবে এলো? এটা তো কাল রাতে নিলামে বিক্রি হয়েছে। কি সর্বনাশ! নিশ্চয়ই ওই চোরটা, ওই আরিয়ানটা এটা চুরি করেছে। আমি জানতাম ও একটা চোর। ছোট লোকটাকে পুলিশে ফোন দে। স্নেহা, না মা, এটা চুরি নয়। স্নেহা নেকলেসটা হাতে তুলে নেয়। আরিয়ানের পক্ষে এটা চুরি করা অসম্ভব, কিন্তু তাহলে এটা এখানে কিভাবে এলো? চুরি না তো কি? ওর কি এইটা কেনার ক্ষমতা আছে? তুই কি পাগল হলি স্নেহা? আমি এখনই রহিমকে ডাকতেছি। কাউকে ডাক দেওয়ার দরকার নেই মা, তুমি বাইরে যাও, আমি দেখছি বিষয়টা। আফরোজা গজরাতে গজরাতে বেরিয়ে যান। স্নেহা নেকলেসটা হাতে নিয়ে বসে থাকে। তার বুকের ভেতরটা ধুকপুক করছে।
এই কাজটা যদি আরিয়ানের হয় তাহলে সে 5 কোটি টাকা কোথায় পেল? আর যদি তা না হয় তাহলে কে সেই রহস্যময় শুভাকাঙ্ক্ষী যে আমার এত খবর রাখে? স্নেহা আরিয়ানকে তার ঘরে ডাকে। আরিয়ান ঘরে ঢুকতেই নেকলেসটা তার দিকে এগিয়ে ধরে স্নেহা। সত্যি করে বলো আরিয়ান, এই নেকলেসটা এখানে কিভাবে এলো? এটা কি তোমার কাজ? বাহ, এই তো সেই নেকলেসটা। পাইছেন কই ম্যাডাম? খুব সুন্দর তো, আপনার গলায় দারুণ মানাইব। আমার সাথে নাটক করবে না। আমি জানি এই কাজটা তুমি করেছো। কিভাবে করলে? আর এত টাকা তুমি কোথায় পেলে? সত্যি করে বলো, তুমি কে? আরে আমি কি করবো? আমি তো আপনার লোকে পার্টিতে ছিলাম, আর আমার কাছে তো 5 টাকাও নাই, 5 কোটি তো দূরের কথা। আপনি তো আমার কোনোদিনও হাত খরচের টাকাও দেন নাই। তাহলে মিস্টার হাসিন মাহমুদ তোমাকে এত সম্মান কেন দেখালেন? এই পাঞ্জাবিটাই বা কী ছিল? আর এই নেকলেস, সব মিলে কিছু স্বাভাবিক নয় আরিয়ান। স্নেহার কণ্ঠস্বর মরিয়া শোনাচ্ছিল। সেই রহস্যের শেষ দেখতে চাইছিল। আরিয়ান তার দিকে এগিয়ে আসে। ম্যাডাম, আপনি কি ভূতে বিশ্বাস করেন? কি ভূত? এর মধ্যে ভূত কোথা থেকে এলো? না মানে, আমার মনে হয় আপনার লোকে কোনো জিন বা পড়ে আছে যে আপনারা খুব পছন্দ করে, আর সেই আপনার সব ইচ্ছা পূরণ করে দিতেছে। আপনার নেকলেসটা পছন্দ করেছেন, সে আপনারা আয়না দিচ্ছে। আমার সাথে ফাজলামো বন্ধ করবে আরিয়ান? আমি সত্যিটা জানতে চাই। আমি তো সেই আছি যা তুমি প্রথম দিন দেখে আসতেছ, একজন সাধারণ মানুষ। আর নেকলেসটা হয়তো তোমার কোনো শুভাকাঙ্ক্ষী পাঠাইছে যে তোমার মুখের হাসি দেখতেছে। আপনি বরং চিন্তা না কইরা এইটা পরে দেখেন, আমার তো মনে হয় আপনারে পরীর মতো লাগবো। আরিয়ান নেকলেসটা স্নেহার হাত থেকে নিয়ে তার গলায় পরিয়ে দেওয়ার জন্য এগিয়ে আসে। স্নেহা বাধা দেয় না। আয়নার সামনে দাঁড়িয়ে স্নেহা নিজেকে দেখে। নেকলেসটা তার সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আরিয়ানের চোখে মুখে মুগ্ধতার ছাপ। দেখছেন, আমি কইছিলাম না এখন আমার পরি বউয়ের লাইগা 1 কাপ চা বানাই আনি, কি কন? এই বলে আরিয়ান ঘর থেকে বেরিয়ে যায়। স্নেহা আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। সে জানে আরিয়ান তাকে সবটা খুলে বলছে না, কিন্তু তার এই রহস্যময় আচরণ, তার এই যত্ন, তার এই রোম্যান্টিক দুষ্টুমি, সব কিছু স্নেহাকে এক অজানা অনুভূতির দিকে ঠেলে দিচ্ছিল। সে কি এই রহস্যময় মানুষটার প্রেমে পড়ে যাচ্ছে? অফিসে এসে স্নেহা তার সবচেয়ে বিশ্বস্ত লোক, তার বাবার আমলের সিকিউরিটি হেড রহমান সাহেবকে ডেকে পাঠায়। রহমান চাচা, আমি আপনাকে একটা খুব গোপনীয় কাজ দিতে চাই। বলো মা, তোমার জন্য আমি সব করতে পারি। আমি চাই আপনি আরিয়ান সম্পর্কে সব তথ্য বের করবেন। ওর আসল পরিচয় কী, ওর গ্রামের বাড়ি কোথায়, ওর বাবা মাকে, ও আগে কী করতো, সব কিছু। আমি ওর সম্পর্কে সব কিছু জানতে চাই। এর জন্য যত টাকা লাগে আমি দিব, কিন্তু বিষয়টা যেন আর কেউ না জানে। তুমি চিন্তা করো না মা, আমি দেশের সেরা প্রাইভেট ডিকমেন্টিক এনজেসের কাজ লাগাবো। 7 দিনের মধ্যে আমি তোমাকে ওর 14 গোষ্ঠীর খবর এনে দেব। কিন্তু 7 দিন পর রহমান সাহেব যখন স্নেহার কেবিনে ঢোকেন, তখন তার মুখটা ছিল ফ্যাকাশে এবং হতাশ। কি হলো চাচা, সব খবর পেয়েছেন? মা, আমি খুবই লজ্জিত, আমি তোমার কাজটা করতে পারিনি। পারেননি মানে? কেন? এজেন্সির লোকেরা কি বলল? তারা গত 7 দিন ধরে দিন রাত চেষ্টা করেছে, কিন্তু আরিয়ান নামে তোমার দেওয়া চেহারার কোনো মানুষের অস্তিত্ব যেন এই দেশে নেই। তার কোনো জন্মসূচও নেই, কোনো স্কুল কলেজের রেকর্ডও নেই, কোনো পাসপোর্টের রেকর্ডও নেই, এমনকি তার নামে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট বা মোবাইল সিম কার্ডও রেজিস্ট্রেশন করা নেই। এটা কিভাবে সম্ভব? একজন জলজ্যান্ত মানুষের কোনো রেকর্ড থাকবে না? এটাই তো আশ্চর্যের বিষয় মা। এজেন্সির হেড আমাকে যা বললেন তা আরও ভয়ঙ্কর। তিনি বললেন এমনটা তখনই সম্ভব যখন কেউ উদ্দেশ্য প্রমাণিতভাবে এবং অত্যন্ত শক্তিশালী কোনো প্রযুক্তি ব্যবহার করে একজন মানুষের সমস্ত ডিজিটাল এবং কাগজের রেকর্ড মুছে দেয়, যেন ওই মানুষটা কোনো দিনও কোনো অস্তিত্বই ছিল না। এমন কাজ করার ক্ষমতা শুধু দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা বা তার চেয়েও ক্ষমতাধার কোনো শক্তির আছে। রহমান সাহেবের কথাগুলো শুনে স্নেহার পায়ের তলার মাটি যেন সরে যায়। তার হাত পা ঠান্ডা হয়ে আসে। আরিয়ান তাহলে কে? সে কি কোনো স্পাই, কোনো আন্তর্জাতিক অপরাধী, নাকি তার চেয়েও ভয়ঙ্কর কিছু? এই প্রশ্নটা তাকে এক শীতল ভয়ের সমুদ্রে ডুবিয়ে দেয়। দিন শেষে স্নেহা অফিস থেকে বাড়ি ফিরে ক্লান্তির কারণে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে স্নেহার ফোন বেজে ওঠে। স্ক্রিনে তার কোম্পানির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হেডের নাম ভাসছে। হ্যালো,
রফিক সাহেব, এত রাতে সব কিছু ঠিক আছে? ম্যাম, সর্বনাশ হয়ে গেছে। আমাদের জার্মানির অটো কার্পের সাথে যে চুক্তিটা ফাইনাল হওয়ার কথা ছিল, ওরা হঠাৎ করে বেঁকে বসেছে। ওরা বলছে আমাদের কিছু শর্ত নাকি তাদের ম্যানুফ্যাকচারিং পলিসির সাথে মিলছে না। কাল সকালেই বার্লিনের মিটিং, ওরা ফাইনাল ডিসিশন জানিয়ে দেবে। হোয়াট? এটা তো আমাদের এই বছরের সবচেয়ে বড় প্রজেক্ট, আপনি আগে জানেননি কেন? ম্যাম, ওরা মাত্রই মেল করেছে। ওরা আমাদের সাথে আর কোনো যোগাযোগই করতে চায় না। মিটিংটা কাল না করতে পারলে আমরা প্রজেক্টটা হারাবো। ওকে ওকে, রিল্যাক্স, আমি ব্যবস্থা করছি। ফার্স্ট ফ্লাইটের টিকিট বুক করুন, আমি আসছি। স্নেহা ফোন রেখে মাথায় হাত দিয়ে বসে পড়ে। এত অল্প সময় একা জার্মানি যাওয়া, এত বড় একটা ডিল সামলানো প্রায় অসম্ভব। কি করি এখন? সে দ্বিধা নিয়ে তার ঘরের সোফায় শুয়ে থাকা আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান, আরিয়ান, ওঠো। কি হয়েছে ম্যাডাম? সব ঠিক আছে তো? কোনো দুঃস্বপ্ন দেখেন নাই তো? আরিয়ান ঘুমের ঘোরে উঠে বসে, তার চুলগুলো এলোমেলো। আমার সাথে এক্ষুনি এয়ারপোর্টে যেতে হবে, একটা ইমার্জেন্সি বিজনেস ট্রিপে জার্মানি যেতে হবে। আর তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সো তোমাকেও যেতে হবে। জার্মানি? সেইটা আবার কই? ইন্ডিয়ার পাশে নাকি? ওটা একটা দেশ ইউরোপে। তোমার পাসপোর্ট আছে? একটা তো আছে, দাদু বানায় দিছিল। কইছিল কখন কোনো কাজে লাগে ঠিক নাই। গ্রেট, রেডি হয়ে নাও, আমাদের হাতে একদম সময় নেই। তারা দ্রুত এয়ারপোর্টে এসে লাউঞ্জে বসে আছে। স্নেহা প্রচণ্ড টেনশনে, সে বারবার কফি খাচ্ছে, আর আরিয়ান তার পাশে বসে একটা ম্যাগাজিন উল্টে পাল্টে দেখছে আর অবাক হয়ে চারপাশের মানুষ দেখছে। তার মধ্যে কোনো টেনশনের লেশ মাত্র নেই। তুমি এত রিল্যাক্সড কিভাবে আরিয়ান? তোমার কি কোনো কিছুতেই কিছু যায় আসে না? এখানে আমার কোম্পানির ভবিষ্যৎ ঝুঁকির মুখে, আর তুমি? টেনশন করে কি লাভ আছে ম্যাডাম? যা হওয়ার তো হইবই। তার চাইতে আল্লাহর উপর ভরসা করে মাথা ঠান্ডা করা ভালো। দেখেন আপনার কপালটা কেমন কুচকায়ে গেছে। এমন করলে কিন্তু তাড়াতাড়ি বুইড়া হয়ে যাবেন। আরিয়ান স্নেহার কপালের দিকে ইশারা করে। তার এই সহজ সরল কথায় স্নেহার টেনশন না কমলেও রাগটা কমে আসে। সে কিছু না বলে মুখ ঘুরিয়ে নেয়। বার্লিনের একটি অত্যাধুনিক অফিস বিল্ডিংয়ের কনফারেন্স রুম। কাঁচের টেবিলের একপাশে স্নেহা আর তার টিমের দুজন, অন্য পাশে অটোকার্পের 3 জন জার্মান প্রতিনিধি, যাদের নেতৃত্বে আছেন একজন বয়স্ক এবং রাশভারী ভদ্রলোক হার্ক ক্রোগার। অবশেষে তারা এখানে এসে পৌঁছালো। তো সব বন্ধুরা জার্মানির লোকটা জার্মানির ভাষায় কিছু কথা বলছে। পরে এটা স্নেহার রাখা দোভাষী একজন বাঙালি ছেলে, যে জার্মানিতে পড়াশোনা করে, সে কথাগুলো অনুবাদ করে দেয়। মিসেস চৌধুরী, আমরা আপনার প্রচেষ্টার প্রশংসা করি, কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার। আপনার প্রস্তাবিত কর্মঘণ্টা এবং পরিবেশনগত মান আমাদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। মিস্টার ক্রুগার, I assure you, our starters are designed for the long-term benefit of both companies. দোভাষী যখন স্নেহার কথাগুলো অনুবাদ করে বলতে শুরু করে, তখন হার্ক ক্রোগারের মুখটা আরও কঠিন হয়ে যায়। তিনি এবং তার সহকর্মীরা নিজেদের মধ্যে জার্মান ভাষায় এবং কিছু বলতে থাকেন, যা থেকে স্পষ্ট বোঝা যায় যে তারা বিরক্ত এবং তাদের মধ্যে সাংস্কৃতিক ও ভাষাগত একটা বড় দূরত্ব তৈরি হচ্ছে। স্নেহা অধৈর্য হয়ে দোভাষীকে প্রশ্ন করে, What are they saying? দোভাষী ভয়ে ভয়ে বলে, ম্যাম, ওনারা বলছেন যে আমরা নাকি জার্মান কালচার না বুঝেই লেকচার দেওয়ার চেষ্টা করছি। ওনারা মিটিং শেষ করে দিতে চাইছেন। স্নেহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে এই চুক্তি তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। সে অসহায়ভাবে একবার আরিয়ানের দিকে তাকায়, যে ঘরের এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল। ঠিক সেই মুহূর্তে যখন সবাই ধরেই নিয়েছে যে মিটিংটি শেষ, তখন আরিয়ান ধীরে পায়ে এগিয়ে আসে। এক্সকিউজ মি জেন্টলম্যান, আমি কিছু কি বলতে পারি? আরিয়ানের মুখ থেকে নিখুঁত, স্পষ্ট এবং মার্জিত জার্মান ভাষা শুনে ঘরের সবাই, বিশেষ করে স্নেহা এবং হার্ক ক্রোগার বিস্ময়ে হতবাক হয়ে যায়। দোভাষী ছেলেটার মুখ হাঁ হয়ে যায়। দর্শক, এই জায়গাটায় আরিয়ান জার্মান ভাষায় কথা বলছে, কিন্তু আমি বাংলায় ট্রান্সলেট করে আপনাদেরকে শোনাচ্ছি। তাই এই কষ্টের ফলস্বরূপ ভিডিওটিতে লাইক করুন কিন্তু ফটাফট। আপনি জার্মান বলতে পারেন? হ্যাঁ, সামান্য কিছু। আমি এটা শখের বসে শিখেছি। হার্ক ক্রুগার, আমি আপনার উদ্বেগ পুরোপুরি বুঝতে পারছি। জার্মান কর্মসংস্কৃতি তার কার্যকারিতা এবং নির্ভুলতার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। আমরা আপনাদের ওপর কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি না। আরিয়ান এরপর প্রায় 10 মিনিট ধরে জার্মান ভাষায় কথা বলতে থাকে।
সে শুধু কথাই বলে না, সে জার্মান সংস্কৃতি, তাদের মূল্যবোধ এবং এমনকি তাদের সাহিত্যের উদাহরণ টেনে এনে বোঝাতে শুরু করে যে চৌধুরী গ্রুপের প্রস্তাবগুলো আসলে তাদের নীতির পরিপন্থী নয়, বরং পরিপূরক। আরে না, আরও বলে, এটাকে নিয়ম হিসেবে ভাববেন না, বরং একটি অংশীদারিত্ব হিসেবে ভাবুন। এটি অংশীদারিত্ব যেখানে আমরা একসাথে বেড়ে উঠব, একে অপরের কাছ থেকে শিখব এবং আমাদের উভয় কোম্পানির জন্য একটি ভালো ভবিষ্যৎ তৈরি করব। যেমন গেটে একসময় বলেছিলেন, সফলতার 3টি অক্ষর আছে, করা। গ্যাটের উদ্ধৃতি শুনে হারক্রুগারের কঠিন মুখটা প্রথমবারের মতো নরম হয়ে আসে। তার চোখে মুখে বিস্ময় এবং মুগ্ধতার ছাপ। তিনি তার সহকর্মীদের দিকে তাকিয়ে মাথা নাড়েন। হারক্রুগার এবার ইংরেজিতে সরাসরি আরিয়ানের দিকে তাকিয়ে বলে, Young man, who are you? You are not just a translator. Your understanding of our culture, it's profound. I am nobody, sir, just an assistant to my madam. আরিয়ান স্নেহার দিকে ইশারা করে। স্নেহা তখনও বিস্ময়ের ঘোর থেকে বের হতে পারেনি। Well, your madam is incredibly lucky. Let's talk about this partnership again. I think we can find a middle ground. পরের 1 ঘন্টার মিটিংয়ের চিত্র পুরোপুরি পাল্টে যায়। আরিয়ান মধ্যস্থকারী হিসেবে কাজ করে। সে শুধু চুক্তিটি বাঁচায় না, বরং আগের চেয়ে অনেক ভালো শর্তে নতুন একটি চুক্তি চূড়ান্ত করে, যা চৌধুরী গ্রুপের জন্য এক বিশাল সাফল্য। মিটিং শেষে হারক্রুগার নিজে এসে আরিয়ানের সাথে উষ্ণভাবে হাত মেলেন। It was an honor doing business with you, Mr. Aryan. স্নেহা তখন নির্বাক, তার মনে হাজারো প্রশ্ন। এই লোকটাকে যে অর্ণগোল জার্মান বলতে পারে, এই জার্মান সাহিত্য সম্পর্কে জানে, যে বিশ্বের অন্যতম কঠিন একজন ব্যবসায়ীকে মুক্ত করতে পারে, সে কিছুতেই একজন সাধারণ গ্রামের ছেলে হতে পারে না। সেই রাতে চুক্তি স্বাক্ষর হওয়ার পর হারক্রুগার তাদের সম্মানে একটি জমকালো ডিনারের আয়োজন করেন একটি দামি রেস্তোরাঁয়। আরিয়ান সেই একই সাধারণ পোশাকে, কিন্তু আজ তাকে ঘিরে রেখেছে সবাই। হারক্রুগার ওয়াইনের গ্লাসে টোস্ট করে বলে, To our new partnership, and to this brilliant young man, Mr. Aryan, who taught us that a true partnership is not about rules, but about understanding. ডিনারের পুরো সময়টা হারক্রুগার এবং তার টিমের সদস্যরা স্নেহাকে নয়, আরিয়ানকে মধ্যমণি করে রাখে। তারা তার সাথে ব্যবসা, দর্শন, এমনকি ফুটবল নিয়েও আলোচনা করতে থাকে। আরিয়ান প্রতিটি বিষয়ে অত্যন্ত সাবলীলভাবে কথা বলতে থাকে, তবে এবার ইংরেজিতে। ক্লায়েন্টদের একজন সহকর্মী বলে, Mr. Aryan, your knowledge about the global market is impressive. Where did you study? আমি তো পড়াশোনা করার বেশি সুযোগ পাই নাই, যা কিছু শিখেছি সব মানুষের কাছ থেকে আর বইরা। স্নেহা দূর থেকে সব দেখছিল। তার সহকর্মীরা যখন আরিয়ানের বুদ্ধিমত্তার প্রশংসা করছিল, তখন প্রথমবারের মতো স্নেহার বুকের ভেতরটা গর্বে ভরে ওঠে। এই সম্মানটা তার কোম্পানির জন্য, কিন্তু এই সম্মানের কারিগর তার স্বামী আরিয়ান। এই অনুভূতিটা তার কাছে একদম নতুন। হারক্রুগার ডিনার শেষে স্নেহার কাছে এসে বলেন, Miss Chaudhary, you are a very, very lucky woman to have him. He is not just smart, he is wise. He is a genius. Take good care of him. থ্যাংক ইউ মিস্টার ক্রুগার, আই উইল। স্নেহার মুখ থেকে কথাগুলো অজান্তেই বেরিয়ে আসে। সে যখন আরিয়ানের দিকে তাকায়, তখন দেখে আরিয়ান তার দিকে তাকিয়ে মুচকি হাসছে, যেন সে স্নেহার মনের সব কথা পড়তে পারছে। সেদিন রাতেই তারা বিমানে উঠে পড়ল। ফেরার পথে রাতের আকাশে বিজনেস ক্লাসের দুটো পাশাপাশি সিটে বসে আছে স্নেহা আর আরিয়ান। প্লেনের ভিতরটা আবছা অন্ধকারে ঢাকা, শুধু রিডিং লাইটের মৃদু আলো এসে পড়ছে তাদের মুখে। সবাই ঘুমিয়ে পড়েছে। প্লেনের মৃদু গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ নেই। জানালার বাইরে মেঘের নরম বিছানা, আর তার ওপরে জ্বলজ্বল করছে অগণিত তারা। আরিয়ান, স্নেহা খুব আস্তে করে, প্রায় ফিসফিস করেই ডাকে। তার কণ্ঠস্বর আগের চেয়ে অনেক নরম এবং দ্বিধাগ্রস্ত। জি ম্যাডাম, ঘুম আসতেছে না। আরিয়ান তার দিক থেকে মুখ ফিরিয়ে স্নেহার দিকে তাকায়। তার চোখে মুখে কোনো ক্লান্তি নেই, আছে শুধু এক ধরনের প্রশান্তি। না, ঘুম আসবে কিভাবে? আমার মাথায় তো হাজারটা প্রশ্ন ঘুরছে, মনে হচ্ছে মাথার ভিতরে একটা ঝড় চলছে। আমারও ঘুম আসতেছে না, তবে আমার মাথায় কোনো ঝড় নাই, আছে একটা শান্ত নদী। আর আকাশে তো দেখি আজ তারার মেলা বইছে, মনে হইতেছে হাত বাড়ালে আপনার লাগিয়া কয়েকটি তারা আমি তুলে আনতে পারব। কিছুক্ষণ গভীর নীরবতা। স্নেহা ইতস্তত করে, তারপর সাহস সঞ্চয় করে আরিয়ানের দিকে পুরোপুরি ফেরে। সে আরিয়ানের চোখের দিকে সরাসরি তাকায়। আজ যা হলো আমি ভাষা খুঁজে পাচ্ছি না আরিয়া। আমি তোমাকে কিভাবে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। তুমি আজ শুধু একটা $1 বিলিয়ন চুক্তি বাঁচাওনি,
তুমি আমার সম্মান বাঁচিয়েছ, আমার বাবার স্বপ্নকে ডুবে যাওয়ার থেকে বাঁচিয়েছ। আমি তোমার কাছে ঋণী। ধন্যবাদ বাড়েন। এই শব্দগুলো দিয়ে কি আবার আমারে পর করে দিতেছেন? আমি তো আগেই কইছি, আপনার সম্মান মানে আমার সম্মান, আপনার স্বপ্ন মানে আমার স্বপ্ন। এখানে তো কোনো দেনা পাওনার হিসাব নাই স্নেহা। আরিয়ান অনেকদিন পর স্নেহাকে ম্যাডাম না বলে শুধু স্নেহা বলে সম্বোধন করে। নামটা তার মুখ থেকে শুনতে স্নেহার কাছে অসম্ভব মিষ্টি লাগে। না আরিয়ান, এটা শুধু দায়িত্বের ব্যাপারে নয়। তোমার মধ্যে যে প্রতিভা আছে, যে জ্ঞান আছে, আমি নিজের চোখে দেখেছি। তুমি অনর্গল, জার্মান বললে, জার্মান সাহিত্য নিয়ে কথা বললে, এসব লুকিয়ে রেখে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ করছো। দিনের পর দিন আমার আর আমার পরিবারের সবার অপমান সহ্য করছো। কেন কেন করছো এসব? প্লিজ আমাকে সত্যিটা বলো। স্নেহার কণ্ঠস্বর আবেগে ভারী হয়ে আসে। তার চোখে জল টলমল করছে, যা প্লেনের আবছা আলোতেও মুক্তোর মতো লাগছে। কারণ কিছু প্রশ্নের উত্তর সময়ের হাতে ছাইড়া দিতে হয়। সব কিছুর একটা ঠিক সময় আছে। আপনি কালে এটুকু বিশ্বাস রাখতে পারেন, আমি এমন কিছু করুম না যাতে আপনার কোনো ক্ষতি হয়। বিশ্বাস? আমি কিভাবে বিশ্বাস করব? তুমি একজন রহস্যের মতো। এক এক সময় তোমার এক একটা রূপ দেখি। কখনো তুমি গ্রামের সহজ সরল একটা ছেলে, কখনো অফিসের নিরহ অ্যাসিস্ট্যান্ট, কখনো রাস্তার ফাইটার, আবার কখনো আন্তর্জাতিক মানের একজন বিজনেস কনসালটেন্ট। কোনটা সত্যি আরিয়ান? কোনটা তোমার আসল পরিচয়? আরিয়ান স্নেহার হাতটা নিজের হাতের মধ্যে তুলে নেয়। তার স্পর্শে একটা ভরসা ছিল, একটা উষ্ণতা ছিল, যা স্নেহার শরীরে বেয়ে সোজা তার হৃদয়ে প্রবেশ করে। সবগুলি সত্যি, আবার একটাও সত্যি না। মানুষ তো পরিস্থিতির দাস, তাই না? যখন যেই পরিস্থিতি আসে, মানুষ তখন সেই পরিস্থিতি সামাল দেওয়ার লাগিয়া নিজের ভিতরে শক্তিটার বাইরে করে আনে। আপনার লগে যখন থাকি তখন আমি আপনার আরিয়ান, যখন আপনার সম্মান নিয়ে টানাটানি পড়ে তখন আমি আপনার ঢাল হয়ে দাঁড়াই। এর বাইরে আমার আর কোনো পরিচয় নেই। তাহলে ওই নীল অর্কিডগুলো, ওই হীরের নেকলেসটা সবই কি? আমি তো আগেই কইছি ম্যাডাম। ওহ সরি স্নেহা, আপনার কোনো গোপন শুভাকাঙ্ক্ষী আছে যে আপনার খুব ভালোবাসে। আরিয়ান এমনভাবে কথাটা বলে, তার চোখের দিকে তাকিয়ে স্নেহার আর বুঝতে বাকি থাকে না যে সে শুভাকাঙ্ক্ষী আর কেউ নয়, তার পাশে বসে আছে। স্নেহার সব প্রতিরোধ, সব অহংকার, সব রাগ যেন এক মুহূর্তে গলে জল হয়ে যায়। সে আরিয়ানের কাঁধে মাথা রেখে শিশুর মতো কাঁদতে শুরু করে। আমি খুব খারাপ ব্যবহার করেছি তোমার সাথে আরিয়ান। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি। আমি বুঝতে পারিনি, আমি তোমাকে একটুও বুঝতে পারিনি। আমাকে মাফ করে দিতে পারবে প্লিজ? আরে পাগলি একটা। আরিয়ান অন্য হাত দিয়ে স্নেহার মাথায় বিলি কেটে দেয়। তার কণ্ঠে রাজ্যের মায়া। ভালোবাসার মানুষের উপর রাগ অভিমান তো থাকবেই। আপনি আমার কষ্ট দেন নাই, আপনি আমার পরীক্ষা নিয়েছেন, দেখতে চাইছিলেন আমি আপনার যোগ্য কিনা। আর আমি তো সেই পরীক্ষা দিয়ে পাস করতে চাই। তবে কি আপনার ওই বকাগুলো কিন্তু আমি মাঝে মধ্যে মিস করুম। কি সুন্দর কইরা যে বকেন আপনি। এই কথায় স্নেহা কান্নার মাঝেও হেসে ফেলে। সে মাথা তুলে আরিয়ানের দিকে তাকায়, তার চোখে কৃতজ্ঞতা, বিশ্বাস আর এক নতুন অনুভূতি, যার নাম ভালোবাসা। তাহলে আমার পরীক্ষা কি শেষ? পরীক্ষা তো মাত্র শুরু ম্যাডাম। ওহ সরি, বারবার ম্যাডাম চলে আসে, অভ্যাস তো। পরীক্ষা তো সারা জীবনের, তবে একটা পরীক্ষা কিন্তু এখনও বাকি আছে। কি পরীক্ষা? ওই যে প্রথম দিন যেটা হয় নাই, ওই যে বাসো কি যেন কয়, বাসুরাদের পরীক্ষা। ওইটা তো আমি পুরো ফেল করেছিলাম। আপনি তো আমার 100-তে 0 দেন নাই। আরিয়ানের এই অপ্রত্যাশিত এবং দুষ্টমি ভরা কথায় স্নেহার কান পর্যন্ত লাল হয়ে যায়। সে লজ্জায় আরিয়ানের বুকে মুখ লুকায়। কি যে বলো না তুমি, চুপ করো, কেউ শুনে ফেলবে। আরে এখানে কে শুনবে? সবাই তো গোমায় কাদা, আর শুনলেই বাকি। আমি তো আর অন্যের বউর লোকে কথা কইতেছি না, নিজের বউর লোকেই তো কইতেছি। তো কি কইলেন, এবার দেশে ফিরে কি আমারে পাশ করে দিবেন, নাকি এইবারও সোফাতে? স্নেহা আরিয়ানের বুকে মুখ লুকিয়ে মৃদুস্বরে বলে, পাশ ফেল তো তোমার পারফরমেন্সের উপর নির্ভর করবে, তাই না? স্নেহার এই সম্মতিসূচক লজ্জা জড়ানো উত্তরে আরিয়ান উচ্চস্বরে হেসে ওঠে। সে স্নেহাকে আলতো করে নিজের আরও কাছে টেনে নেয়। স্নেহা আর কোনো কথা বাধা দেয় না। প্লেনের ছোট্ট জানালা দিয়ে বাইরের তারার মেলা দেখতে দেখতে সে আকাশ প্রশান্তি আর ভালোবাসায় নিজেকে সঁপে দেয়। এই আকাশ যাত্রায় 35,000 ফুট উচ্চতে সে তার জীবনের আসল ঠিকানা খুঁজে পায়। তার মনে হয় এই রহস্যময় মানুষটার সব রহস্য জানার চেয়েও বেশি জরুরি হলো এখন তাকে বিশ্বাস করা, তাকে ভালোবাসা,
বাকিটা না হয় সময় বলে দেবে। বার্লিন থেকে ফেরার পর 2 দিন কেটে গেছে। চৌধুরী বাড়ির পরিবেশটা আগের মতোই আছে, কিন্তু স্নেহা আর আরিয়ানের মধ্যকার অদৃশ্য দেয়ালটা যেন আর নেই। তাদের মধ্যে কথা কম হয়, কিন্তু চোখের ভাষায় অনেক ভাব বিনিময় হয়। কিন্তু স্নেহার মনের ভেতরটা তোলপাড় করছে। সে আরিয়ানের প্রতি গভীর ভালোবাসা অনুভব করলেও তার অজানা পরিচয়টা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অবশেষে সে সিদ্ধান্ত নেয়, এর শেষ দেখতেই হবে। সব কিছুর উত্তর আমি একজনের কাছেই পাবো, তিনি হলেন দাদু। এইবার আর দাদুকে ছাড়ছি না, যে করেই হোক। দাদুর মুখ থেকে সব রহস্যময় প্রশ্নের উত্তর বের করতেই হবে আমাকে। সে সরাসরি তার দাদু আহমেদ চৌধুরীর গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বিকেলের দিকে গ্রামের বাড়িতে পৌঁছায় সে। গ্রামের বাংলো বাড়ির বিশাল উঠোনে একটি পুরনো ইজি চেয়ারে বসে আছেন আহমেদ চৌধুরী। তার হাতে একটি বই। স্নেহাকে গাড়ি থেকে নামতে দেখে তিনি মৃদু হাসেন। কিরে দিদি ভাই, হঠাৎ করে কোনো খবর না দিয়ে চলে এলি যে? তোমার সাথে কিছু জরুরি কথা ছিল দাদু। স্নেহার কণ্ঠস্বর ছিল ভেজা এবং ভারী। আহমেদ চৌধুরী তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারেন ঝড় উঠেছে। ভেতরে আয়, তোর পছন্দের পায়েস রান্না করেছি। আমি কিছু খাবো না দাদু, আমি শুধু আমার প্রশ্নের উত্তর চাই। আর আজ তুমি আমাকে সত্যিটা বলবে, কোনো টালবাহানা করবে না, প্লিজ। আহমেদ চৌধুরী স্নেহাকে নিয়ে তার পড়ার ঘরে বসেন। ঘরটা পুরনো বইয়ের গন্ধে ভরা। স্নেহা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে দাদুর পায়ের কাছে মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ে। বলো দাদু, কে আরিয়ান? আমার সাথে কেন এমন করছো তোমরা? কেন আমার জীবনটা নিয়ে এমন খেলা করছো? আমি আর সহ্য করতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। প্লিজ দাদু, আমাকে সত্যিটা বলো। আহমেদ চৌধুরী দীর্ঘশ্বাস ফেলেন। তিনি স্নেহাকে তুলে নিজের পাশে বসান। কান্না থামা দিদি ভাই, আমি জানতাম এই দিনটা একদিন আসবে। সব প্রশ্নের উত্তর দেওয়ার সময় হয়তো হয়ে গেছে। তাহলে বলো, বলো আরিয়ানকে। কোথা থেকে এনেছো তোমরা তাকে? কেন আমার উপর এই বোঝাটা চাপিয়ে দিয়েছো? বোঝা নয় দিদি ভাই, তোর বাবা ওকে তোর জন্য আশীর্বাদ হিসেবে বেছে নিয়েছিল। আমার বাবা? বাবা তো মারা গেছেন 10 বছর আগে, তাহলে কিভাবে? কিছু গল্প সময়ের সাথে পুরনো হয় না দিদি ভাই, কিছু প্রতিশ্রুতি মৃত্যুর পরেও জীবিত থাকে। আহমেদ চৌধুরী তার আলমারি থেকে একটি পুরনো ধুলো মাখা অ্যালবাম বের করেন। তিনি সেটার পাতা উল্টাতে শুরু করেন। তোর বাবা ইকবাল আর রাজীব চৌধুরী ছিল এক আত্মা দুই শরীর। ভার্সিটির প্রথম দিন থেকে ওদের বন্ধুত্ব। দাদু একটি পুরনো সাদা কালো ছবির উপর হাত রাখেন। ছবিতে দুজন তরুণ, ইকবাল চৌধুরী আর রাজীব চৌধুরী, একে অপরের কাঁধে হাত রেখে হাসছেন। তাদের চোখে ভবিষ্যতের হাজারো স্বপ্ন। আহমেদ চৌধুরী অতীতের স্মৃতিতে ডুব দিয়ে বলেন, ওরা একসাথে ব্যবসা শুরু করেছিল। তোর বাবা ছিল মাথা আর রাজীব ছিল শক্তি। দুজনে মিলে একটা ছোট্ট ট্রেন্ডিং কোম্পানিকে বানালো, আজকের এই চৌধুরী গ্রুপ। কিন্তু রাজীব কখনো সামনে আসতে চাইতো না। ও বলতো, বন্ধু, নাম যশ সব তোর, আমি শুধু তোর ছায়া হয়ে থাকতেই চাই। রাজীব চৌধুরী বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রির মালিক, যাকে কেউ কোনোদিন দেখেনি, মিডিয়ার সামনেও আসেনি। সেই রাজীব চৌধুরী? হ্যাঁ, সে রহস্যময় রাজীব চৌধুরী। তোর বাবা আর ও শুধু বিজনেস পার্টনার ছিল না, ওরা একে অপরের পরিবারের অংশ ছিল। দাদুর কথার সাথে সাথে স্নেহার চোখের সামনে যেন একটা ফ্ল্যাশব্যাক ভেসে ওঠে। দর্শক, চলুন আমরা ছোট একটা ফ্ল্যাশব্যাক দেখে আসি। ফ্ল্যাশব্যাক, চৌধুরী বাড়ির লিভিং রুম। 4 বছর বয়সী স্নেহা খেলছে। ইকবাল চৌধুরী এবং রাজীব চৌধুরী সোফায় বসে হাসাহাসি করছেন। রাজীব চৌধুরীর কোলে বসে আছে 8 বছরের একটি ফুটফুটে ছেলে। বন্ধু আমার, মেয়েটা দেখ দিন দিন কেমন লক্ষ্মী হচ্ছে, আর তোর ছেলেটা তো একটা শয়তান, সারাদিন শুধু দুষ্টুমি করে। শয়তান হোক বা যাই হোক, তোর মেয়ের জন্য তো ওকে তৈরি করছি। আমার এই শয়তান ছেলেই দেখবি তোর লক্ষ্মী মেয়েটাকে সারা জীবন আগলে রাখবে। কথা দে বন্ধু, আমার যদি কিছু হয়ে যায় তুই আমার স্নেহাকে দেখবি, আমার ব্যবসার হাল ধরবি। রাজীব ইকবালের হাত ধরে বলে, তোর মেয়ে মানে আমার মেয়ে, আর তোর ব্যবসা মানে আমাদের স্বপ্ন। এর উপরে যদি কোনো দিনও আঁচড় লাগে তাহলে ভাববি এই রাজীব চৌধুরী মরে গেছে, কথা দিলাম। স্নেহা ঘোরের মধ্যে থেকে বাস্তবে ফেরে, তার চোখে জলে ভরা। দাদু আবারও বলেন, তোর জন্মের পর থেকে তোর বাবার একটাই চিন্তা ছিল, তার অবর্তমানে তোর কি হবে। তারা দুজন আবারও ফ্ল্যাশব্যাকে গেল। তার 1 বছর পরের ঘটনা। হাসপাতালের একটি প্রাইভেট ক্যাবিনের বিছানায় শুয়ে আছেন ইকবাল চৌধুরী। তার শরীরটা ফ্যাকাশে, নিঃশ্বাস চলছে থেমে থেমে। হার্ট অ্যাটাকের পর তার
অবস্থা আশঙ্কাজনক। তার পাশে চেয়ারে বসে আছে তার সেরা বন্ধু রাজীব চৌধুরী। তার চোখ লাল, চুল এলোমেলো। গত 2 দিন ধরে সে হাসপাতাল থেকে এক মুহূর্তের জন্য বাড়ি যায়নি। কেবিনের এক কোণায় দাঁড়িয়ে কাঁদছে 5 বছর বয়সী স্নেহা আর তার মা। ইকবাল চৌধুরী খুব কষ্টে কাঁপা কাঁপা গলায় বলেন, রাজীব, আমার সময় শেষ বন্ধু। রাজীব দ্রুত ইকবালের হাত ধরে কান্নায় তার গলা বুঝে আসে। চুপ কর ইকবাল, কিচ্ছু হবে না তোর। দেশের সেরা ডাক্তাররা তোকে দেখছে, দরকার হলে আমি তোকে সিঙ্গাপুর নিয়ে যাব। প্লিজ, তুই এমনভাবে ভেঙে পড়িস না। ডাক্তাররা শরীর সারাতে পারে দোস্ত, শেষ হয়ে যাওয়া আয়ু বাড়াতে পারে না। আমি আমার ডাক শুনতে পাচ্ছি। তুই তুই শুধু আমার একটা শেষ ইচ্ছার কথা শোন। তোর কোনো শেষ ইচ্ছে থাকতে পারে না, তুই আমার সাথে থাকবি। আমাদের একসাথে আরো অনেকটা পথ চলা বাকি। ইকবালের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। আমার স্নেহার দিকে তাকা বন্ধু, আমার মনিটা। আমি চলে গেলে এই 1000 কোটি টাকা সম্পত্তি, এই চৌধুরী গ্রুপ ওর জন্য আশীর্বাদের চেয়ে অভিশাপ হয়ে দাঁড়াবে। চারপাশে এত শত্রু, এত লোভী শকুন, কে দেখবে ওকে? কে রক্ষা করবে আমার এই মাসুম ফুলটাকে? ইকবাল চৌধুরী যন্ত্রণার সাথে মেয়ের দিকে তাকান। রাজীব চৌধুরী স্নেহার দিকে তাকায়। তার বুকটা ব্যথায় ফেটে যায়। আমি আছি না ইকবাল, তুই কি ভাবিস আমি তোকে একা ফেলে চলে যাব? তোর মেয়ে মানে আমার মেয়ে, আল্লাহর কসম। ওর দিকে বাঁকা চোখে তাকানোর সাহসও কেউ পাবে না। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে ওকে রক্ষা করব। আমি জানি তুই করবি, কিন্তু আমি তোকে একটা প্রতিশ্রুতি বেড়া জালে আরও শক্ত করে বাঁধতে চাই বন্ধু, যাতে আমি শান্তিতে মরতে পারি। তুই না করতে পারবি না। বল কি চাস তুই? তোর জন্য আমি আমার জীবনও দিয়ে দিতে পারি। ইকবাল রাজীবের হাতটা আরো শক্ত করে ধরে বলে, আমি চাই আমার স্নেহার সাথে তোর ছেলে আরিয়ানের বিয়ে হোক। আমার মেয়েকে তোর ছেলের বউ করে নে রাজীব। আমার মেয়ে রক্ষার জন্য, ওর ভবিষ্যতের জন্য। আমি তোর ছেলের চেয়ে যোগ্য কোনো রক্ষা কবচ এই পৃথিবীতে খুঁজে পাই না। তুই আমার মেয়ের শ্বশুর হবি না, হবি ওর ছায়া, ওর বাবা। কথা দে বন্ধু, কথা দে। আমার মেয়েই হবে তোর চৌধুরী পরিবারের ভবিষ্যৎ, তোর ছেলের বউ। রাজীব চৌধুরী কান্নায় ভেঙে পড়েন। তিনি ইকবালের হাতটা নিজের কপালে ছোঁয়ান। কথা দিলাম ইকবাল, আমি তোকে কথা দিলাম, তোর মেয়ে শুধু আমার ছেলের বউ হবে না, সেই হবে আমার এই বিশাল সাম্রাজ্যের রানী। আমি কথা দিলাম। এই প্রতিশ্রুতির কয়েক মুহূর্ত পরেই ইকবাল চৌধুরীর হাতটা নিস্তেজ হয়ে যায়। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজীব চৌধুরীর আর্তনাদে হাসপাতালের করিডোর ভারী হয়ে ওঠে। স্নেহা ঘোরের মধ্যে থেকে বাস্তবে ফেরে। সে অঝরে কাঁদছে, তার বাবার জন্য, রাজীব চৌধুরীর জন্য আর নিজের জন্য। দাদু বলতে শুরু করেন আরও ভয়ঙ্কর একটা সত্য। তোর বাবার মৃত্যুর শোক রাজীব সহ্য করতে পারেনি। ও মানসিক হয়ে পুরোপুরি ভেঙে পড়েছিল। সারাদিন শুধু তোর বাবার কথা বলতো আর তোকে দেওয়া প্রতিশ্রুতির কথা বলতো। এর ঠিক 1 মাসের মাথায় ও একটা ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় পড়ে। সবাই ভেবেছিল ও আর বাঁচবে না। দাদু অ্যালবামটা বন্ধ করেন, তার চোখও ভিজে গেছে। কিন্তু সেই দুর্ঘটনার পর রাজীব চৌধুরী মারা যাননি। তিনি কোমায় চলে গিয়েছিলেন। দীর্ঘ 15 বছর তিনি কোমায় ছিলেন। এই 15 বছরে আমি তোর বাবার স্বপ্ন আর রাজীবের সাম্রাজ্য দুটোই একা হাতে সামলিয়েছি। ধীরে ধীরে আরিয়ান ও তুই দুজনেই বড় হলি। আরিয়ানও তার ব্যবসায় যোগ করলো। তুই তোর বাবার ব্যবসা সামলাচ্ছিস। মাস 6 আগে আল্লাহর অশেষ রহমতে রাজীব কোমা থেকে ফিরে আসে মানে? রাজীব চৌধুরী বেঁচে আছেন? হ্যাঁ, এবং তিনি তোর সাথে আরিয়ানের বিয়ের ব্যবস্থা করেছেন তোর বাবার দেওয়া কথা রাখার জন্য। তাহলে আরিয়ান হলো? স্নেহা ভয়ে, উত্তেজনায়, বিস্ময়ে বাক্যটা শেষ করতে পারে না। হ্যাঁ দিদিভাই, আরিয়ানই হলো সেই রাজীব চৌধুরীর একমাত্র ছেলে আরিয়ান চৌধুরী, বাংলাদেশের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী পরিবারের একমাত্র উত্তরাধিকারী। এই সত্যটা শোনার পর স্নেহার পৃথিবী যেন দুলতে শুরু করে। তার মাথা ঘুরতে থাকে। যে মানুষটাকে সে ফকির, ছোট লোক, অশিক্ষিত বলে দিনের পর দিন অপমান করেছে, সেই দেশের সবচেয়ে ক্ষমতাধর পরিবারের ছেলে। কিন্তু তাহলে ওর এই ছদ্মবেশ কেন? ওর এই গ্রামের ভাষা, এই সাধারণ পোশাক, এসবের মানে কি? রাজীব যখন কোমা থেকে ফেরে তখন সে আমার কাছে এসে ক্ষমা চায় তার প্রতিশ্রুতি পালন করতে না পারার জন্য। সেই এই বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আরিয়ান রাজি ছিল না। রাজি ছিল না? কিন্তু কেন? আরিয়ান বলেছিল, বাবা আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে পারবো না যে আমাকে আমার টাকা বা ক্ষমতার জন্য ভালোবাসবে। আমি দেখতে চাই সে আমার ভেতরের মানুষটাকে ভালোবাসতে পারে কিনা। ওই এই ছদ্মবেশের পরিকল্পনা করে। ও চেয়েছিল তোর সব ঘৃণা, সব অপমান সহ্য করে তোর ভালোবাসা অর্জন করতে।
স্নেহার চোখের সামনে ভেসে ওঠে আরিয়ানের মুখ। তার সহ্য করা অপমানগুলো, তার নীরব সেবা, তার বুদ্ধিদীপ্ত সাহায্য, তার নিঃস্বার্থ ভালোবাসা সব কিছু এক মুহূর্তে পরিষ্কার হয়ে যায়। ও তোর ভালোবাসার কাঙাল দিদিভাই। তোর একটুখানি ভালোবাসার জন্য নিজের পরিচয়, নিজের অভিযোগ, তোর সব কিছু বিসর্জন দিয়ে তোর বাড়ির চাকর পর্যন্ত সেজে থাকতে রাজি হয়ে গিয়েছিল। এখন তুই বল, ও কি তোর ভালোবাসা পাওয়ার যোগ্য নয়? স্নেহা আর কোনো কথা বলতে পারে না, সে শুধু অঝরে কাঁদতে থাকে। এই কান্না অনুশোচনার, এই কান্না ভালোবাসার, এই কান্না এক পরম প্রাপ্তির। দাদু, তোমার কি মনে হয় এতদিনে কি আমি তাকে একটুও বুঝতে পারিনি? আমিও তাকে ভালোবাসি দাদু, আর সেটা অনেক আগে থেকেই, শুধু তাকে বলা হয়নি। কিন্তু দাদু, তুমি আমাকে বলো যে আমার শ্বশুর এখন কোথায়? ওনাকে আমি দেখতে চাই। প্লিজ দাদু, ওনার সাথে আমায় দেখা করিয়ে দাও। দেখা করবি, তার আগে আরিয়ানকে তুই ভালো করে বুঝে নে, তাকে আপন করে নে আগে। তুই কি ভাবিস আমি কিছু জানি না? আরিয়ান ফোন করে সব বলতো আমাকে, তুই তার সাথে সারাদিন কি কি করতি সব জানি আমি। তাই বলছি তার কাছে গিয়ে ক্ষমা চা। তুমি কোনো চিন্তা করো না দাদু, আমাদের ভালোবাসা সেই দিন রাতে 35,000 ফিট উপরে ওই নীল আকাশে প্রকাশ পেয়েছিল, আর আজ হবে তার পূর্ণতা। আমি তাহলে আসি দাদু, ভালো থেকো, আল্লাহ হাফেজ। স্নেহা যখন বাড়িতে ফেরে তখন গভীর রাত, পুরো বাড়ি নিস্তব্ধ। সে সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ঘরটা অন্ধকার, শুধু জানালার কাছ দিয়ে আসা চাঁদের আলোয় সোফায় শুয়ে থাকা আরিয়ানের অবয়বটা দেখা যাচ্ছে। স্নেহা মাটিতে ধপ করে বসে পড়ে। তার চোখের সামনে ভেসে উঠেছে আরিয়ানকে করা তার সমস্ত অপমান, তার ছুড়ে দেওয়া প্রতিটি নোংরা কথা, তার তাচ্ছিল্যের হাসি। তার বুকের ভেতরটা অনুশোচনার আগুনে পুড়ে যাচ্ছিল। সে নিঃশব্দে কাঁদতে থাকে। আরিয়ান। তার কান্নার শব্দে আরিয়ানের ঘুম ভেঙে যায়। সে ধরফড়িয়ে উঠে বসে এবং স্নেহার কাছে ছুটে আসে। স্নেহা, কি হয়েছে? তুমি কান্দাছো কেন? কেউ কি কিছু কইছে তোমারে? তোমার শরীর খারাপ? স্নেহা আরিয়ানের পা দুটো জড়িয়ে ধরে। আমাকে মাফ করে দাও আরিয়ান, আমাকে ক্ষমা করে দাও। আমি আমি তোমার যোগ্য নই, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমি তোমার ভালোবাসা হয়ে বাঁচতে চাই। আরে আরে, কি করতেছো? উঠো উঠো, মানুষের পায়ে ধরে না। আরিয়ান স্নেহাকে তুলে নিজের বুকে জড়িয়ে ধরে। স্নেহা তার বুকে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। আমি তো তোমার আগেই মাফ করে দিছি পাগলি। ভালোবাসার মানুষের উপর কি রাগ করে তাকা যায়? আমি আমি সব জেনে গেছি আরিয়ান, দাদু আমাকে সব বলে দিয়েছে। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে। আমি চাইলাম তুমি এগুলো আমার মুখ থেকে শোনো, কিন্তু সময় হয়তো অন্য কিছু চাইছিল। না আরিয়ান, তোমার আর কিচ্ছু বলার দরকার নেই। আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি, এখন শুধু প্রায়শ্চিত্ত করার পালা। স্নেহা আরিয়ানের বুক থেকে মুখ তোলে, তার চোখে জল কিন্তু ঠোঁটে হাসি। প্রেনে তুমি কি যেন বলেছিলে? একটা পরীক্ষা নাকি এখনো বাকি আছে? আরিয়ান অবাক হয়ে স্নেহার দিকে তাকায়। স্নেহার চোখে লজ্জা, ভালোবাসা আর এক ধরনের দুষ্টুমি ভরা আমন্ত্রণ। কোন পরীক্ষা? ওই যে বাসরাতের পরীক্ষা, বলেছিলে না তুমি ফেল করেছিলে, আর আমি বলেছিলাম পাস ফেল তোমার পারফরমেন্সের উপর নির্ভর করবে। আরিনের মুখে ফুটে ওঠে এক অবিশ্বাস্য আনন্দ হাসি। সে স্নেহাকে আলতো করে কোলে তুলে নেয়। তাই নাকি? তাহলে তো আজকে আমার ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষায় তো আমাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতেই হবে। কি হইতে পারবো না? সেটা তো পরীক্ষার পরেই বোঝা যাবে মিস্টার চৌধুরী। স্নেহা আরিয়ানের গলায় আদুরে একটা চুমু খায়। আরিয়ান তাকে নিয়ে এগিয়ে যায় সেই খাটটার দিকে, যে খাটটি একদিন ফুল দিয়ে সাজানো ছিল, কিন্তু ফুলের ঘ্রাণ কেউ নিতে পারেনি সেই দিন। যে খাটটা এতদিন তাদের মিলনের অপেক্ষায় ছিল, ঘরের অন্ধকার আর চাঁদের আলোয়, অনুশোচনার অশ্রু আর ভালোবাসার উত্তাপে তাদের দুজনের অপূর্ণ গল্পটা অবশেষে পূর্ণতা পায়। এই রাতে কোনো রহস্য ছিল না, ছিল না কোনো ছদ্মবেশ, শুধু ছিল দুটো শরীর আর দুটো মনের পবিত্র মিলন। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর চৌধুরী গ্রুপের বার্ষিক সাধারণ সভার AGM-এর জন্য বিশাল অডিটোরিয়ামটি কানায় কানায় পূর্ণ। শেয়ার হোল্ডার, বোর্ড সদস্য এবং সাংবাদিকদের উপস্থিতিতে চাপা উত্তেজনা। মঞ্চে বসে আছে স্নেহা, আর তার পাশে তার মা আফরোজা এবং মামা রহিম শেখ এবং অন্যান্য বোর্ড সদস্যরা। স্নেহার মুখটা শান্ত, কিন্তু তার ভেতরে চলছে তুমুল ঝড়। সে জানে আজ তার অগ্নি পরীক্ষা। সভার কাজ শুরু হতেই রহিম শেখ মাইক্রোফোন হাতে তুলে নেয়, তার মুখে এক ধরনের কুটিল হাসি। সম্মানিত শেয়ার হোল্ডারগণ এবং আমার সহকর্মীবৃন্দ, আজ আমরা এখানে চৌধুরী গ্রুপের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে এসেছি।
আপনারা সবাই জানেন আমার বোন জামাই শ্রদ্ধেয় ইকবাল চৌধুরীর মৃত্যুর পর আমার ভাগ্নি স্নেহা চৌধুরী এই কোম্পানির সিওর দায়িত্ব নেয়। আমরা সবাই আশা করেছিলাম সে তার বাবার যোগ্য উত্তরসূরি হবে। রহিম শেখ এক মুহূর্তের জন্য থেমে সবার প্রতিক্রিয়া দেখে নেয়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে গত 1 বছরে কোম্পানির পারফরমেন্স হতাশাজনক। বেশ কিছু বড় প্রজেক্ট আমাদের হাতছাড়া হয়েছে, কোম্পানির শেয়ারের দাম পড়েছে। একজন সিইও হিসেবে স্নেহা চৌধুরী এই কোম্পানি চালাতে সম্পূর্ণ অক্ষম। এই কথায় পুরো হলে একটা গুঞ্জন শুরু হয়। স্নেহার মা আফরোজাও তার ভাইয়ের কথায় সায় দিয়ে মাথা নাড়েন। স্নেহা পাথরের মতো স্থির বসে থাকে। রহিম শেখ আবারও বলেন, তাই কোম্পানির বৃহত্তর স্বার্থে আমরা কয়েকজন বোর্ড মেম্বার মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা স্নেহা চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছি। আমরা চাই সে সিও পদ থেকে পদত্যাগ করুক এবং কোম্পানির দায়িত্ব একজন যোগ্য এবং অভিজ্ঞ মানুষের হাতে তুলে দিক। রহিম শেখ তার পাশে বসা বিশালকে ইশারা করে। বিশাল উঠে দাঁড়িয়ে বলে, আমি রহিম মামার সাথে একমত। স্নেহার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তগুলো কোম্পানির ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। সে এমন একজনকে বিয়ে করেছে যার কোনো সামাজিক পরিচয় নেই, যে কিনা তারই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। এইটা আমাদের কোম্পানির জন্য লজ্জাজনক। এই ব্যক্তিগত আক্রমণে স্নেহার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে মাইক্রোফোনটা নিজের দিকে টেনে নেয়। মামা, তুমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পারো না। আর কোম্পানির পারফরমেন্সের যে কথা তুমি বলছো সেটা সম্পূর্ণ মিথ্যা। আমি গত 1 বছরের রিপোর্ট পেশ করতে প্রস্তুত। কোনো রিপোর্টের দরকার নেই স্নেহা। রহিম শেখ প্রায় চিৎকার করে ওঠে। আমরা তোমার ওপর আস্থা হারিয়ে ফেলেছি। আমি সিও পদে তোমার অপসারণের জন্য ভোটাভুটির প্রস্তাব করছি। যারা আমার সাথে একমত দয়া করে হাত তুলুন। রহিম শেখ এবং তার অনুসারী কয়েকজন বোর্ড মেম্বার হাত তোলে। স্নেহা অসহায়ভাবে তার দাদুর দিকে তাকায়, যিনি দর্শকদের সারিতে বসে আছেন। আহমেদ চৌধুরীর মুখে কোনো অভিব্যক্তি নেই, তিনি শুধু শান্তভাবে সব দেখছেন। স্নেহার মনে হয় সে আজ হেরে যাবে। ঠিক সেই মুহূর্তে যখন স্নেহার পরাজয় প্রায় নিশ্চিত, তখন অডিটোরিয়ামের বিশাল দরজাটা নিঃশব্দে খুলে যায়। সবার চোখ সেই দিকেই ঘুরে যায়। সুটবুট পরা একদল নিরাপত্তা রক্ষীর মাঝখান দিয়ে হেঁটে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। তার সাথে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং দেশের শীর্ষস্থানীয় কয়েকজন ব্যবসায়ী, যাদের মধ্যে হাসিম মাহমুদও আছেন। পুরো অডিটোরিয়াম বিস্ময়ে শ্রদ্ধায় উঠে দাঁড়ায়। কিন্তু সবার বিষয়কে ছাড়িয়ে যায় পরের দৃশ্যটি। প্রধানমন্ত্রী এবং তার সঙ্গীরা মঞ্চের দিকে না এগিয়ে সোজা হেঁটে যান দর্শকদের সারিতে বসা আরিয়ানের দিকে। আরিয়ান, যে এতক্ষণ ধরে একটি সাধারণ শার্ট পরে চুপচাপ সব দেখছিল বসে, সে উঠে দাঁড়ায়। প্রধানমন্ত্রী আরিয়ানের সাথে উষ্ণভাবে হাত মিলিয়ে বলেন, আরিয়ান, তোমার কোম্পানির জিএম, আর তুমি আমাকে একটা খবরও দিলা না। আমি তো পেপার দেখে জানলাম, ভাবলাম এসেই দেখা করে যাই। আশা করি তোমার স্ত্রী স্নেহা মা ভালো আছে। স্যার, আপনি কেন কষ্ট করতে গেলেন? আমি তো মিটিং শেষে আপনার সাথে দেখা করতে যাচ্ছিলাম। আরিয়ান প্রধানমন্ত্রীর সাথে এমনভাবে কথা বলছে যেন এটা তাদের প্রতিদিনের সাধারণ কথোপকথন। পুরো অডিটোরিয়াম পিনপতন নীরব। রহিম শেখ এবং বিশালের মুখ ভয়ে সাদা হয়ে গেছে। তারা কাঁপতে শুরু করেছে। স্নেহার মামা ভয়ে কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলে, তো তুমি? ঠিক সেই মুহূর্তে মঞ্চের বিশাল প্রজেক্টর স্ক্রিনটি জ্বলে ওঠে। সেখানে ভেসে ওঠে চৌধুরী গ্রুপের শেয়ার হোল্ডিং প্যাটার্নের একটি চার্ট, এবং সবাই বিস্ময়ের সাথে দেখে কোম্পানির 60% শেয়ারের মালিকানার জায়গায় লেখা আছে একটি নাম, আরিয়ান চৌধুরী। চার্টের নিচে আরও লেখা প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আর সি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ রাজীব চৌধুরীর এই রহস্যময় আর সি গ্রুপ, যা শুধু বাংলাদেশেই নয় পুরো এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। হাসিম মাহমুদ রহিম শেখের দিকে তাকিয়ে বলেন, তার কণ্ঠে তীব্র ঘৃণা। কি রহিম সাহেব, আপনি কার কোম্পানির সিইওকে অপসারণের প্রস্তাব দিচ্ছিলেন? কোম্পানির মেজরিটি শেয়ার হোল্ডারের স্ত্রীকে? রহিম শেখ আর দাঁড়িয়ে থাকতে পারে না। সে ধপ করে চেয়ারে বসে পড়ে। তার কপাল বেয়ে ঘাম ঝরছে। স্নেহা বিস্ময়ে আনন্দে আবেগে আরিয়ানের দিকে তাকিয়ে থাকে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আরিয়ান ধীরে পায়ে মঞ্চের দিকে এগিয়ে আসে। তার হাঁটার মধ্যে আজ কোনো জড়তা নেই, আছে এক রাজার আত্মবিশ্বাস। সে স্নেহার পাশে এসে দাঁড়ায় এবং তার হাতটা শক্ত করে ধরে। সম্মানিত শেয়ার হোল্ডারগণ, আমি আরিয়ান চৌধুরী। আজ থেকে প্রায় 1 বছর আগে আমি আমার পরিচয় গোপন করে এই কোম্পানিতে যোগ দিয়েছিলাম। আরিয়ান মাইক্রোফোন হাতে তুলে নেয়। তার কণ্ঠস্বর আজ শান্ত কিন্তু পরবর্তীর মতো দৃঢ়। আমি দেখতে চেয়েছিলাম আমার বাবার সেরা বন্ধুর স্বপ্ন,
তার আমানত কার হাতে সুরক্ষিত। আমি দেখতে এসেছিলাম এই কোম্পানির আসল শত্রু কারা, যারা বাইরে বন্ধুর মুখোশ পরে ভেতরে কোম্পানির ক্ষতি করে। সে রহিম শেখ এবং বিশালের দিকে সরাসরি তাকায়। আমার স্ত্রী স্নেহা চৌধুরী গত 1 বছর ধরে একাই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়েছে। ওর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার আগে আপনারা নিজেদের যোগ্যতা দেখুন। যে লোকটা কোম্পানির টাকা জালিয়াতি করে বিদেশে পাচার করে, সে কোন যোগ্যতায় এই কোম্পানির বোর্ডে বসে থাকে? আরিয়ান তার একজন নিরাপত্তা কর্মীর দিকে ইশারা করে। সে একটি ফাইল মঞ্চে দিয়ে যায়। এই ফাইলে রহিম শেখ এবং তার সহযোগীদের সমস্ত দুর্নীতির প্রমাণ আছে। আমি এই ফাইল এবং প্রমাণসহ সকল কাগজপত্র ইতিমধ্যেই দুর্নীতি দমন কমিশনে পাঠিয়ে দিয়েছি। এই কথা শোনার সাথে সাথে অডিটোরিয়ামের বাইরে অপেক্ষায় থাকা পুলিশ ভেতরে প্রবেশ করে এবং রহিম শেখ ও বিশালকে গ্রেপ্তার করে। আফরোজা চৌধুরী কান্নায় ভেঙে পড়েন। আরিয়ান এবার স্নেহার দিকে ফেরে। সে হাজার হাজার মানুষের সামনে, লাইভ ক্যামেরার সামনে স্নেহার চোখের দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। স্নেহা, আমি সবার সামনে একটা কথা স্বীকার করতে চাই। আমি এই কোম্পানির দায়িত্ব নিতে আসিনি। আমি শুধু একজনের ভালোবাসা পেতে এসেছিলাম। আমি এসেছিলাম আমার স্ত্রীর মন জয় করতে। ও আমাকে দিনের পর দিন অপমান করেছে, ঘৃণা করেছে, কিন্তু আমি ওর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। ও সব রাগের আড়ালে লুকিয়ে থাকা যত্নটা আমি অনুভব করেছি। আরিয়ান স্নেহার হাতে একটি চুমু খায়। আমি তোমাকে ভালোবাসি স্নেহা, শুধু আজ না, আমি তোমাকে সে ছোটোবেলা থেকে ভালোবাসি। এই কোম্পানি তোমার বাবার স্বপ্ন। এটা তুমি চালাবে, আর আমি তো তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবেই খুব খুশি। আমি তোমার পাশে এভাবেই থাকবো সারা জীবন, তোমার শক্তি হয়ে, তোমার ছায়া হয়ে। পুরো অডিটোরিয়াম করতালিতে ফেটে পড়ে। স্নেহা কান্নারত চোখেই হেসে ফেলে। সে আরিয়ানকে টেনে তুলে নিজের বুকে জড়িয়ে ধরে। হাজার হাজার মানুষের সামনে তাদের এই মিলন যেন এক রূপকথার গল্পের শেষ পৃষ্ঠা। রাতে তাদের নিজেদের ঘরে আরিয়ান যখন ল্যাপটপে কাজ করছিল, তখন স্নেহা তার পাশে এসে বসে। আরিয়ান, আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই, মানে আমার শ্বশুর আব্বার সাথে। আরিয়ান কাছ থেকে মুখ তুলে স্নেহার দিকে তাকায়। স্নেহার চোখে লজ্জা, ভয় আর এক ধরনের আকুতি। তুমি কি নিশ্চিত স্নেহা? বাবা এখনো পুরোপুরি সুস্থ হননি। আর আমি জানি, কিন্তু আমি আর দেরি করতে চাই না আরিয়ান। আমি তার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে চাই, তার বন্ধুর মেয়ে হিসেবে, তার ছেলের বউ হিসেবে। আমি যে পরিমাণ অন্যায় করেছি তার প্রায়শ্চিত্ত আমি করতে চাই। প্লিজ আমাকে নিয়ে চলো। আরিয়ান স্নেহার চোখের দিকে তাকিয়ে তার ভেতরের যন্ত্রণাটা বুঝতে পারে। সে মৃদু হেসে স্নেহার হাতটা ধরে। ঠিক আছে, কাল সকালে যাব। পরের দিন সকালে আরিয়ান আর স্নেহা একটি সাধারণ গাড়িতে করে ঢাকার একটি অতি সুরক্ষিত নিরিবিলি এলাকার একটি বাড়ির সামনে এসে নামে। বাড়িটা বাইরে থেকে দেখতে খুব সাধারণ, কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা যে কোনো রাষ্ট্রপতির বাসভবনের চেয়ে কম নয়। ভেতরে একটি হুইল চেয়ারে বসে বাগানের দিকে তাকিয়ে আছেন রাজীব চৌধুরী। দীর্ঘ অসুস্থতার ছাপ তার শরীরে স্পষ্ট, কিন্তু তার চোখে সেই আগের মতোই প্রখরতা আর স্নেহ। আরিয়ান আর স্নেহাকে আসতে দেখে তার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। বাবা, স্নেহা এসেছে। স্নেহা কাঁপতে কাঁপতে এগিয়ে যায়। সে রাজীব চৌধুরীর পায়ের কাছে মাটিতে বসে পড়ে, ঠিক যেভাবে তার দাদুর কাছে বসেছিল। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। আপু, আমাকে মাফ করে দিন। আমি আপনার ছেলের সাথে অন্যায় করেছি। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি। আব্বু ডাক্তার শুনে রাজীব চৌধুরীর চোখ ভিজে ওঠে। তিনি হাত বাড়িয়ে স্নেহার মাথায় রাখেন। ওঠো মা, আমার ছেলের বউয়ের জায়গা মাটিতে নয়, আমার বুকে। স্নেহা উঠে দাঁড়ালে রাজীব চৌধুরী তাকে বুকে জড়িয়ে ধরেন। স্নেহা একজন বাবার স্নেহের স্পর্শ পেয়ে কান্নায় ভেঙে পড়ে, যেটা অনেক বছর আগেই হারিয়ে ফেলেছিল। ছি মা, কাঁদে না। তুমি কোনো অন্যায় করনি। যা করেছো আমার এই পাগল ছেলেটার জন্যই করেছো। ওই তো চেয়েছিল তুমি ওকে ওর পরিচয়ের জন্য নয়, ওর ভেতরের মানুষটার জন্য ভালোবাসো। তুমি তো ওর সেই কঠিন পরীক্ষায় পাশ করে গেছো মা। কিন্তু আমি ওকে অনেক অপমান করেছি, অনেক। আমি সব জানি, আরিয়ান আমায় সব বলেছে। রাজীব চৌধুরী আরিয়ানের দিকে তাকিয়ে হাসেন। আর ও এটাও বলেছে আমার বাঘিনী বৌমা নাকি ওর সব অপমান সহ্য করেও রাতের বেলা লুকিয়ে লুকিয়ে ওর সেবা করত, ওর জন্য চিন্তা করত। ভালোবাসা তো এটারই নাম, তাই না? এই কথাই স্নেহা লজ্জায় লাল হয়ে যায়। আরিয়ান দুষ্টুমি করে চোখ টিপতায়। রাজীব চৌধুরী আবারও বলেন, আমি তোমাদের এজিএম এর সব খবর পেয়েছি। খুব চেয়েছিলাম সেই দিন ওখানে উপস্থিত থাকতে, আমার বন্ধুর মেয়ের সাফল্য দেখতে, কিন্তু ডাক্তাররা এখনও আমাকে জনসমাগমে যেতে বারণ করেছে। আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আব্বু। আমাদের মাথার উপর আপনার ছায়াটা খুব দরকার। আমার আর কি দরকার মা?
আমার জীবনের সবচেয়ে বড় দুটো স্বপ্নই তো পূরণ হয়ে গেছে। আমার বন্ধুর দেওয়া কথা আমি রাখতে পেরেছি, আর আমার ছেলেটা তোমার মতো একজন জীবনসঙ্গী পেয়েছে। এখন তো আমি শান্তিতে মরতেও পারবো। এইসব কি বলছেন আব্বু? আপনাকে আমাদের সাথে আরও অনেক দিন থাকতে হবে। আরিয়ানকে আর আমাকে তো শাসনও করতে হবে, তাই না? স্নেহার এই আবদারে রাজীব চৌধুরী উচ্চস্বরে হেসে ওঠেন। তার হাসিতে পুরো বাড়িটা যেন জীবন্ত হয়ে ওঠে। অবশ্যই করব। আমার এই শয়তান ছেলেটাকে তো মাঝে মাঝে কান ধরে উঠবোস করানো দরকার। আর তুমি মা, তুমি তো এই বাড়ির রানী, আজ থেকে চৌধুরী সাম্রাজ্যের সব দায়িত্ব তোমার। তিনি স্নেহা আর আরিয়ানের হাত ধরে আগ করে দেন। তোমরা দুজন একসাথে থেকো, একে অপরের শক্তি হয়ে থেকো। আমার বন্ধুর আত্মা তাহলেই শান্তি পাবে। স্নেহা আরিয়ানের দিকে তাকায়, আর চোখে মুখে এখন আর কোনো অনুশোচনা বা দ্বিধা নেই। আছে শুধু একরাশ শান্তি, ভালোবাসার একটি নতুন পরিবার পাওয়ার আনন্দ। সে বুঝতে পারে তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আরিয়ান চৌধুরী নয়, বরং আরিয়ান চৌধুরীর নিঃস্বার্থ ভালোবাসা এবং এই বিশাল হৃদয়ের পরিবারটি। সব কিছুর শেষে আরিয়ান আর স্নেহা মিলে একটা প্ল্যান করলো যে তারা এই বাড়িতে, মানে স্নেহার শ্বশুর বাড়িতে, তারা নতুন করে আবারও বাসর করবে। রাতে আরিয়ানের নিজস্ব বেডরুমটা সুন্দর করে সাজানো হয়েছে। দরজা ঠেলে আরিয়ান ভেতরে প্রবেশ করে। অবশেষে আমার রানী তার রাজ্যে ফিরল। আরিয়ান দরজাটা বন্ধ করে স্নেহার পাশে এসে বসে। স্নেহা তার হাতটা ধরে। আমি খুব লজ্জিত আরিয়ান। এই 2 দিনে সবার সামনে তুমি আমাকে যে সম্মান দিলে, আমি তার যোগ্য নই। আমি শুধু আমার অহংকারের জন্য তোমাকে চিনতে পারিনি। আবারও বলছি, আমাকে ক্ষমা করে দাও। স্নেহার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। আরিয়ান খুব আদরের সঙ্গে তার চোখের জল মুছে দেয়। আরে পাগলি, আবার কান্না? আমি তো শুধু তোমার এই ভালোবাসার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। অবশেষে আমার অপেক্ষা শেষ হলো। আর ক্ষমার কথা যদি বলো, তাহলে তো ক্ষমা আমারও চাওয়া উচিত। তুমি কেন ক্ষমা চাইবে? কারণ আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। পরিচয় গোপন করে তোমাকে দিনের পর দিন মানসিক চাপের মধ্যে রেখেছি। আমার রহস্যের কারণে তুমি অনেক টেনশনে ছিলে। সরি। দূর, তুমি কষ্ট না দিলে তো আমি ভালোবাসার মানেই বুঝতাম না। কিন্তু একটা কথা বলো, রহমান চাচাকে দিয়ে যখন আমি তোমার খোঁজ লাগিয়েছিলাম, তখন সব রেকর্ড মুছে ফেলেছিলে কেন? আমি তো ভয়ে মরে গিয়েছিলাম। ও, ওইটা তো করতেই হতো, না হলে তো আমার সব প্ল্যান মাঠে মারা যেত। আমার শ্বশুর মশাইয়ের গোয়েন্দা এত কাছা নন যে আমাকে খুঁজে বের করতে পারবেন না, তাই একটু ব্যবস্থা নিতে হয়েছিল। ব্যবস্থা নিতে হয়েছিল? তুমি কি দেশের পুরো ডাটাবেস হ্যাক করেছিলে নাকি? দূর, হ্যাক করবো কেন? আমি তো খুব ভদ্র ছেলে। জাস্ট কয়েকটা সার্ভার কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়েছিলাম। আর এটা আমি প্রধানমন্ত্রী সাহেবের সাথে কথা বলেই করেছিলাম, যেন অপরাধী হয়ে না যায়। আরিয়ানের এই সহজ স্বীকারোক্তিতে স্নেহা হেসে ফেলে। তুমি আস্ত একটা শয়তান আরিয়ান চৌধুরী। শয়তান তো হতেই হবে, না হলে তোমার মতো পরীকে সামলাবো কীভাবে? তবে একটা কথা কিন্তু এখনও বাকি আছে। আরিয়ানের চোখে দুষ্টুমি। সে স্নেহার আরও কাছে আসে সরে। কি কথা? হয়েছে প্লেনে তুমি কি বলেছিলে? আমার ফার্স্ট ফেল নাকি আমার পারফরমেন্সের উপর নির্ভর করবে। এর আগে পরীক্ষা ভালো হয়নি, কারণ ওটা প্রথম পরীক্ষা ছিল। আজ তো সেই ফাইনাল পরীক্ষার রাত। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে, আমি যদি এবারও ফেল করি। স্নেহা লজ্জায় মুখ লাল করে আরিয়ানের বুকে মাথা রাখে। পরীক্ষার আগে এত টেনশন করলে তো চলবে না মিস্টার চৌধুরী। আত্মবিশ্বাস রাখতে হবে। আত্মবিশ্বাস তো আছে, কিন্তু প্রশ্নপত্র তো খুব কঠিন, মানে পরীক্ষা খুব কঠিন। যদি সে আমাকে ফার্স্ট মার্ক না দেয়? সেটা তো তোমার পারফরমেন্স দেখলেই বোঝা যাবে। এর আগের বার 80% পেয়েছো। তাই? তাহলে তো আর দেরি করে যাবে না, পরীক্ষা শুরু করা যাক। আরিয়ান স্নেহার মুখটা তুলে ধরে, তার চোখে রাজ্যের ভালোবাসা। স্নেহা, আমি কি আজ তোমাকে ভালোবাসার অনুমতি পেতে পারি? কোনো পরীক্ষা হিসাবে নয়, কোনো পারফরমেন্স হিসাবে নয়, শুধু আমার স্নেহা হিসাবে, আমার ভালোবাসা হিসাবে। অনুমতি? স্নেহা আরিয়ানের চোখে চোখ রেখে বলে, পাগল একটা। নিজের বউকে ভালোবাসতেও কি অনুমতি লাগে নাকি? এই কথা শোনার পর আর আরিয়ানের কোনো বাধা থাকে না। সে স্নেহার ঠোঁটে গভীর চুমু খায়। বাইরের পৃথিবীর সব কোলাহল, সব ষড়যন্ত্র, সব পরিচয় পেছনে ফেলে তারা দুজন এক হয়ে যায় এক পবিত্র ভালোবাসার বন্ধনে। এই রাতে আর কোনো পরীক্ষা ছিল না, ছিল না কোনো শর্ত, ছিল শুধু অফুরন্ত খুনসুটি, বিশ্বাস আর একে অপরের প্রতি তীব্র ভালোবাসা, যা তাদের সারা জীবনের পথ চলার পথ হয়ে থাকবে।